আজকে আমাদের হচ্ছে আইএলটিএস এর রিডিং এর টপিকের নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, ট্রু ফলস নট গিভেন এর একদম বেসিক লেভেল থেকে ক্লাস শুরু করব। আর হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেন টপিকের উপরে 2 থেকে 3টা ক্লাস করব। ওকে, তো আজকে আমরা বেসিক লেভেল থেকে ক্লাস করব। আজ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আজকের ক্লাসের মধ্যে ট্রু ফলস নট গিভেন এর একদম বেসিক ব্যবহার শিখবো, বেসিক নিয়মগুলো শিখবো, এবং সেম নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা কিভাবে, ওকে, যে কোনো জায়গা থেকে ট্রু ফলস নট গিভেন আসলে কিভাবে সলভ করব, এই বিষয়গুলো আমরা সমাধান করব। অ্যান্ড আমি গ্রুপের মধ্যে বলে দিই যে ক্লাস শুরু হয়ে গেছে। সবাইকে আমি বলছিলাম আপনারা গুগল মিটে জয়েন করার জন্য। ঠিক আছে, আপনারা সবাই গুগল মিটে চলে যান, এইখানে আপনার হঠাৎ করে চলে যেতে পারে। ওকে, সবাইকে বলেছিলাম গুগল মিট ডাউনলোড করার জন্য। যারা জুমে আছেন আপনারা কষ্ট করে গুগল মিটে চলে যান, গুগল মিটের লিংক দেওয়া আছে গ্রুপের মধ্যে। ঠিক আছে, গুগল মিটে চলে যান। উম, জুমে যারা আছেন আপনারা সবাই কষ্ট করে গুগল মিটে চলে যান, এটা আপনাদের জন্য ভালো হবে। Okay. এখানে আবার শেয়ার করতেছি। ওকে, আচ্ছা, ওকে, আমরা ক্লাসটা শুরু করব, একটু ওয়েট করেন। ওকে, গুগল মিটে চলে গেছেন? গুগল মিটে চলে যান সবাই। আর জুমে থাকলে বারবার আপ ডাউন করবে তো সমস্যা হবে। ঠিক আছে, যদি আপনারা আপ ডাউন পারেন তাহলে তো সমস্যা নাই, বাট গুগল মিটের মধ্যে গেলে আপনারা ভালো মতো ক্লাস করতে পারবেন। ওকে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা ক্লাস শুরু করতেছি, আসেন ক্লাসটা রেকর্ড করে ফেলি পরবর্তীতে এটা আপনাদেরকে দেওয়ার জন্য। রাইট, তো আজকে আমরা ক্লাস করব হচ্ছে আইএলটিএস রিডিং এর ট্রু ফলস নট গিভেন, অথবা ইয়েস নো নট গিভেন। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা কোয়েশ্চন টাইপ, দুইটাকে আমরা ধরি একটা কোয়েশ্চন টাইপ, এগুলাকে অনেক সহজে কি করা যায়, আপনার আহ, ভালো করে সলভ করা যায়। ঠিক আছে, প্রথম কাজটা হচ্ছে নিয়ম শিখা। আপনি যদি নিয়ম জানেন কিভাবে সলভ করতে হবে, তাহলে আপনি এগুলাকে আপনার ভালো করে সলভ করে যেতে পারবেন। ওকে, তো বেশিরভাগ স্টুডেন্টরা আইএলটিএস রিডিং এ ট্রু ফলস নট গিভেন নিয়ে প্যারার মধ্যে পড়ে।
তার মেইন কারণটা হচ্ছে তারা নিয়ম জানে না আসলে, কখন ট্রু হবে কখন ফলস হবে, এই জন্য হচ্ছে সমস্যার মধ্যে পড়ে। আরেকটা বিষয় হচ্ছে খুব বেশি আকারে শর্টকাটের পাল্লায় পড়ছে, ঠিক আছে। এই শর্টকাটের পাল্লায় পড়ার কারণে অনেক বেশি আপনার লস খায় ট্রু ফলস নট গিভেনের মধ্যে। কিন্তু আপনি যদি নিয়ম জানেন এক্স্যাক্টলি, তাহলে সেম নিয়ম দিয়ে আপনারা সলভ করে ফেলতে পারবেন। কিছু বুদ্ধিজীবী আছে, বুঝছেন, বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয় যে প্রথমটা যদি ট্রু হয় পরেরটা নট গিভেন হয়, পরেরটা নট গিভেন হইলে পরেরটা ফলস হয়, ঠিক আছে। তো ওই বুদ্ধিজীবীগুলা শুধু মনে করেন ভিউ কামানোর জন্য সিস্টেমটা করে থাকে। ওই ওয়ার্ড সামথিং থাকলে ফলস হয়, ওকে, আর আপনার পিরিয়ড থাকলে ট্রু হয়। এগুলো হচ্ছে আপনার মগজ ধুলাই করার সমান, বুঝছেন। এই পাল্লাগুলো পড়ার কারণে স্টুডেন্টরা আপনার ট্রু ফলস নট গিভেনের মধ্যে খুব বেশি আকারে ভয় পায় এবং পারে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার কিছুই শেখা লাগবে না, আমি খালি আপনাকে শর্টকাট শিখাবো, আর শর্টকাট দিয়ে আপনি রিডিং এর মধ্যে 7 পাবেন, ঠিক আছে। আর আপনার কাছ থেকে কোর্স ফি নিবে 20,000 টাকা, 22,000 টাকা, হ্যাঁ, 15,000 টাকা। এগুলা নিয়ে তারপর দিন শেষে আপনাকে শিখাবে তুমি এক কাজ করো, সবগুলাকে ট্রু দিয়ে দাও, একটা হয়ে যাবে। কিন্তু এই কাজটা হচ্ছে পরীক্ষার একদম বিপদের মুহূর্ত, ঠিক আছে, একদম লাস্ট পর্যায়ে আপনি যখন পারতেছেন না সময়, তখন আপনি দিবেন। কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে আপনি কেন আমাদের ছেড়ে দিতে হবে। আপনি সঠিক নিয়ম জানেন, সঠিক নিয়ম জানলে আপনি কিছু সলভ করে যেতে পারেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলোই শিখাবো। আজকে ক্লাসটা হচ্ছে শুধু নিয়মের উপরে, সিস্টেমের উপরে, কিভাবে আপনি সলভ করবেন, ওকে, কোন পদ্ধতিগুলো আপনি অবলম্বন করবেন এগুলো শিখিয়ে দেব। ইনশাল্লাহ আপনি সেম পদ্ধতিগুলো অবলম্বন করে একদম মঙ্গল গ্রহ থেকে আপনার ট্রু ফলস নট গিভেন আসলে আপনি একই সিস্টেমে সলভ করে যেতে পারবেন, ঠিক আছে। তো যারা ফেসবুক থেকে জয়েন করছেন কষ্ট করে লাইভটাকে একটু শেয়ার করে দিন, তাহলে আপনার বাকিরা দেখতে পারবে ক্লাসটাকে, ওকে। আচ্ছা, তো আইএলটিএস এর রিডিং এর জুমে দেখা যাচ্ছে না, এটা আমি আপনাদেরকে বলছিলাম না যে আপনারা জুমে মিটে জয়েন করবেন, ওকে, মিটে জয়েন করবেন, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। এখানে তো ক্লিয়ার থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তো আইএলটিএস রিডিং এর আপনার প্যাসেজ নাম্বার 1 এর মধ্যেও ট্রু ফলস নট গিভেন আসে, আবার মনে করেন প্যাসেজ নাম্বার 2 তেও আসে, প্যাসেজ নাম্বার 3 তেও আসে। তো মোটামুটি যেখানেই আসুক না কেন সলভ করার সিস্টেম হচ্ছে সেম। আপনি সেম সিস্টেম অবলম্বন করে সলভ করতে হবে। কিন্তু একটা সত্য কথা হচ্ছে আপনাকে মোটামুটি 50% আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে হবে। একমাত্র শর্টকাট দিয়ে পরীক্ষায় যাবেন, হ্যাঁ, দেখবেন যে যারা অলরেডি পরীক্ষা দিয়ে যে তার মধ্যে এক্সপিরিয়েন্সটা আছে, পরীক্ষায় যাবেন, খেয়াল করে দেখবেন যে আপনার শর্টকাট গুলো একদম মাথা থেকে ব্যানিশ হয়ে গেছে, মনেই নাই, ঠিক আছে। এবং ওই শর্টকাট গুলোকে আপনি পরীক্ষা হলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য মেইন কাজটা হচ্ছে মোটামুটি যদি 50% আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি রিডিং এর মধ্যে 6.5 থেকে আপনি 7 পাবেন। তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিং কেমনে আনবেন, ওটা অনেকবার বলেছি যে আপনি কি করবেন, বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন, পড়ার হ্যাবিটটাকে বাড়ান, ওকে। অনলাইনে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে রিডিং নিউজ পেপার পড়ার অনেকগুলো মেথড দেখানো আছে, ওগুলো একটু দেখেন। এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার রিডিং এর হ্যাবিটটাকে ইনক্রিজ হয়ে যাবে, ওকে। আসেন, তো ট্রু ফলস নট গিভেন গুলা মাঝে মাঝে দেখবেন যে আপনার পেজেস নাম্বার 1-এ আসে, প্যাসেজ নাম্বার যে 2-তে আসে, তারপরে হচ্ছে আপনার প্যাসেজ নাম্বার 3-তে আসে, ঠিক আছে। তো যেখানে আসে ওটা কিন্তু সেম সিস্টেম। মাঝে মাঝে ট্রু ফলস এর জায়গায় কি আসে, ইয়েস নট গিভেন পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন সলভ করার সিস্টেমটা কি কি। আপনার প্রথমত হচ্ছে বেসিক শিখাই, বেসিক শিখাইলে পরে আপনারা অ্যাডভান্সে যাবেন। আগে শিখাই হচ্ছে ট্রু কাকে বলে, ওকে। খেয়াল করেন, আমার মেইন কাজটা হচ্ছে পরীক্ষার হলের মধ্যে, মানে মেইন বিষয়টা হচ্ছে আমার কোয়েশ্চন, মেইন বিষয়টা আমার প্যাসেজ না, মনে রাখবেন। মেইন বিষয় হচ্ছে কি, কোয়েশ্চন। তাহলে কোয়েশ্চনে যে কথাটা থাকবে, এখানে যে কথাগুলো বলা আছে, ওই সেম কথাটা যদি আপনি প্যাসেজে গেলে
100% অ্যাকুরেটলি মিলে যায়, তখন হবে ট্রু। মানে কোয়েশনে যে কথাটা বলা আছে, ওই কথাটা যদি আপনি প্যাসেজে গিয়ে 100%, ওকে, মিলে যায়, তখন কি হবে? ট্রু হবে। আর ফলস হচ্ছে কোয়েশনে যে কথাটা দেওয়া আছে, ওই কথাটা যদি উল্টা কথা বলে। মনে করেন এখানে কি বলতেছে, মাইকেল ফেরাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন, ওকে, টু রেকগনাইজ পার্কিংস অ্যাবিলিটি এজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। এখন পরীক্ষায় যাওয়ার পরে, প্র্যাকটিসে যাওয়ার পরে কি করছে? ফার্স্ট পার্সনের জায়গায় বলে দিছে মনে করেন লাস্ট পার্সন, অথবা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। উল্টা কথা না? তাহলে কোয়েশনে যে কথাটা বলা থাকবে, তার উল্টা কথা বললে হবে কি? ফলস, সোজা কথা। আর নট গিভেনের বেলায় হচ্ছে কোয়েশনে যে কথাগুলো বলা আছে, যদি প্যাসেজে গেলে কিছু মিল পাইতেছেন, মোটামুটি, হ্যাঁ, মনে করেন 10% মিল আছে। কোয়েশনে বলছে মনে করেন যে মাইকেল ফেরাডে সাজেস্টেড পার্কিন্স শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। বেসিক্যালি আপনি রয়্যাল কলেজ কেমিস্ট্রি পাইছেন, কিন্তু মাইকেল ফেরাডে সাজেস্ট করছে নাকি অন্য কেউ সাজেস্ট করছে কথাটা বলা নাই, মানে কিছু মিসিং আছে। ওই রকম হইলেও কি হবে? নট গিভেন হবে। আপনাকে আমি আরেকটু ভালো করে শিখাই, আসেন। একটু কি করলাম, উপরে উপরে বুঝাইলাম, একটা ভালো করে শিখাই। ট্রু অথবা ইয়েস কখন হবে? যখন আপনার প্রশ্নের সাথে প্যাসেজের কথাগুলা হুবহু মানে 100% মিলে যাবে, তখন উত্তর হবে কি? ট্রু অথবা ইয়েস। আর ফলস কখন অথবা ন কখন হবে? যখন প্রশ্নের সাথে প্যাসেজের কথাগুলা 100% উল্টা বলবে, তখন কি হবে? ফলস অথবা ন হবে। আর নট গিভেনের রুলস হচ্ছে দুইটা। প্রথম রুলসটা হচ্ছে আপনার, যখন প্রশ্নের তত্ত্বগুলা কোনো মিলই প্যাসেজে থাকবে না, মানে কোনো মিল নাই। কোয়েশ্চনে যে কথাটা বলা আছে এই কথা সম্পর্কে প্যাসেজে গেলে 0% মিল আছে, তাহলে কোনো মিল না, তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে আপনার নট গিভেন। আর দুই নম্বর রুলস হচ্ছে নট গিভেনের, যে আপনার যখন প্রশ্নের সাথে প্যাসেজের আংশিক মিল আছে, মানে কোয়েশ্চনে যে কথাটা বলা আছে, ঠিক আছে, পেছে থেকে কিছু পাইতেছি, মনে করেন এখানে বলতেছে যে দ্য ট্রি ফ্রম উইচ কুইনিন ইজ derived grow only in সাউথ আমেরিকা। তাহলে পেছে সাউথ আমেরিকা পাইছে, কিন্তু বাকিটা পান নাই, যে কিছু মিল আছে কিছু মিল নাই। এইরকম হইলে মনে করেন কিছু মিল আছে, কিরকম? কোয়েশনে যে কথাটা বলা আছে পেছে থেকে মোটামুটি 10% পাইতেছি, ওকে, 20% পাইতেছি, 50% পাইতেছি, 80% পাইতেছি, কিন্তু মনে করেন 90% আপনি পেয়ে গেছেন, 90%, কিন্তু 10% মিসিং আছে। এরকম থাকলে কি হবে? নট গিভেন হবে। তাহলে ট্রু ফর নট গিভেন এর হচ্ছে রুলস গুলা। ট্রু কখন হবে, ফলস কখন হবে, নট গিভেন কখন হবে, একদম বাংলায় বলে দিলাম। ওকে, নোটগুলোকে আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা এগুলোকে লিখে রাখবেন ক্লাসের পরে, ঠিক আছে, নোটে রেখে রাখবেন, এগুলো আপনি অ্যাপ্লাই করবেন। এখন আসেন কিছু শর্টকাট নিয়ে কথাবার্তা বলি, কিছু মগজ ধুলাই নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? আচ্ছা, তো শর্টকাট গুলো হচ্ছে আগে শিখাই। মনে করেন কোয়েশ্চনের মধ্যে বলা আছে একটা কথা, লোয়েস্ট। প্যাসেজে গিয়ে লয়েস্ট এর জায়গায় বলছে হাইয়েস্ট, তাহলে লয়েস্ট মানে হচ্ছে কম, আর হাইয়েস্ট মানে হচ্ছে বেশি, উল্টা কথা না? লয়েস্ট এর জায়গায় বলছে হাইয়েস্ট, তাহলে কি উত্তরটা উল্টা হইলে ফলস। আবার মনে করেন কোয়েশনে বলতেছে ওয়ান, প্যাসেজে গিয়ে ওয়ানের জায়গায় আপনাকে বলতেছে অনলি অথবা অ্যালোন অথবা সোললি, এগুলো হচ্ছে সিনোনিম। অনলির জায়গায় ঘুরায় বলতেছে আপনাকে অনলি, অ্যালোন অথবা সোললি, তাহলে এরকম সিনোনিম থাকলে কি হবে? উত্তরটা হবে ট্রু। কোয়েশনে আপনার বলা আছে 70%, প্যাসেজে গেলে বলতেছে 3/4, তার মানে কি? এই যে 3/4 মানে আপনার 3 × 25, তাহলে কত? আপনার 70, রাইট? 70 কাছাকাছি না? তাহলে আমরা কি বলবো? এটা হবে ট্রু। আবার প্যাসেজে বলতেছে 25, প্যাসেজে গেলে পাইছেন 1/4, মিলে গেছে না? তাহলে কি হবে? ট্রু। কোয়েশনে বলতেছে মেই, প্যাসেজে বলতেছে আপনার ক্যান, পারে, তখনও ট্রু হবে। কোয়েশনে বলছে অল, ওকে, প্যাসেজে বলতেছে মস্ট। অল মানে 100%, মস্ট মানে বেশিরভাগ, মনে করেন 90%, ওকে, এই জন্য দিবেন কি আপনি? ফলস। এখন মনে করেন কোয়েশনে বলছে লোয়েস্ট, হাইয়েস্ট মানে কি? আপনার উল্টা কথা না? ফলস হবে।
কোয়েশ্চনে বলতেছে ফিউ, প্যাসেজে বলতেছে আ ফিউ। ফিউ মানে কম, এখানে আপনাকে নির্দিষ্ট করে বলে দিয়েছে, এখানে নির্দিষ্ট করে বলা নাই। উল্টা কথা বলে কি দিবেন? ফলস দিবেন। ওকে, তো এগুলাকে মাথার মধ্যে রাখবেন যে কোন সময় কোনটা হইলে, উল্টা হইলে ফলস এবং ডিরেক্টলি হইলে কি ট্রু। আরো একটু দেখেন আসেন, একটু মগজ দুলাই না, মগজ দুলাই হচ্ছে এগুলা শর্টকাট। আমি আপনাকে বলবো শুধুমাত্র আপনি বিপদের সময় নট গিভেনের বেলা এগুলাকে মাথার মধ্যে রাখবেন। আর এইটা হইলে ট্রু হয়, হ্যাঁ, সাম বসলে ট্রু হয় আর ফুললি বললে ফলস হয়, হ্যাঁ, ক্যান বললে ট্রু হয় আর হোল বললে ফলস হয়, এগুলো হচ্ছে টোটালি মাথা ধুলাই। আপনাকে বলবে এই ক্লাসটি দেখলে রিডিং এর মধ্যে 32 শিওর, ঠিক আছে, আটকায় খেয়ে আপনাকে 32। আর ভিতরে ঢুকে দেখবেন সে আপনাকে 5টা ট্রু ফলস শিখাইছে আর শর্টকাট শিখাইছে এইগুলা, মানে ওই কোয়েশ্চনে এইটা ছিল যার কারণে ফলস হয়েছে, ওই কোয়েশ্চনে লেখা ছিল মস্ত তার কারণে ট্রু হয়েছে। আপনি করতে যান অন্য কোয়েশ্চেন কিন্তু এগুলো মিলবে না। আপনাকে শিখাইছে কম্পিউটার থাকলে ফলস হয়, আপনি করতে গেছে দেখবেন যে ওই ক্যামব্রিজের মধ্যে কম্পিউটার থাকলে ট্রু হয়ে গেছে। তো এটা আপনার কাজে কি আসলো? আপনি আপনি ইউটিউবে শিখে গেছেন যে এন্টায়ারলি থাকলে ফলস হয় না, পরীক্ষায় আপনি দিয়ে আসছেন এন্টায়ারলি দেওয়া আছে কোয়েশ্চেনে ফলস দিয়ে আসছেন, কিন্তু পরীক্ষায় এটা ফলস না, এটা চলে আসছে ট্রু। আপনি এখানে একটা গুল্লা মার্ক পাইলেন। তো এইগুলাকে কখনো কি করবেন না, মাথার মধ্যে নিবেন না। মনে হচ্ছে আপনার কাছে খুব সহজ লাগে, শর্টকাট গুলো আমার লাগবে না, তো শর্টকাটের কারণে আপনারা কিন্তু বাসটা খাবেন পরীক্ষায় যাওয়ার পরে রিডিং এর বেলায়। এতে ওই শর্টকাট হইলে তারা আপনাকে রিডিং এ তো দিত না। ঠিক আছে, যার কারণে কি হয়, রিডিং সবচেয়ে বেশি স্টুডেন্ট মার্ক কম পায়। হ্যাঁ, 4.5 আটকে গেছে, 5.5 আটকে গেছে কেন? ওই বেশি আকারে রিডিং এ শর্টকাটের উপর নির্ভর করে। রিডিং এ ভালো করতে গেলে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে? 50% আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে হবে। এই কাজটা করেন, এই কাজটা করলে বাকিটাকে ভালো করার পরে আপনি কিন্তু মানে বাসটা খাবেন না পরীক্ষায় যাওয়ার পরে। ঠিক আছে, তাহলে এগুলো আজকে থেকে কি বাদ, এগুলাকে মাথার মধ্যে নেওয়া যাবে না। ঠিক আছে, এখন বলে যে ওই স্যার কি করে শর্টকাট শিখায় মজা লাগে, হ্যাঁ, আপনি শর্টকাট শিখান না কেন? শর্টকাট শিখাইতে পারবো, এই যে আমি বলে দিব আপনাকে কোয়েশ্চেন বের করব, বলে দিব দেখেন মেজরিটি দেওয়া আছে, উত্তরটা কি হয়েছে? ফলস হয়েছে। কিন্তু আপনি করতে গেলে এটা ফলস হবে না আর, বুঝছেন? এই জন্য আজকে থেকে এগুলো কি করবেন? অলওয়েজ বাদ দিবেন। কিন্তু দেখা গেছে যে প্রায় 80% টাইমে আপনার নট গিভেনের বেলায় সলভ করতে গেলে যদি কখনো দেখা যায় আপনার কোশ্চেনের মধ্যে কম্পারেটিভ দেওয়া আছে বা সুপারলেটিভ দেওয়া আছে, লাইক বলা আছে ফাস্টার, স্মলার, ওকে, মোর, হ্যাঁ, স্ট্রঙ্গার, আর তারপরে আপনার মোর বিউটিফুল, ওকে, লেস ক্রাউডেড, কুইকার, এরকম দেওয়া আছে, ফাস্টেস্ট, স্মলেস্ট। তো এগুলো দেখা দেখা গেছে 80% টাইমে নট গিভেন হয়। তারপরও সময় থাকলে কখন দিবেন নট গিভেন? এইটা সময় নাই, পেশেন্ট নাম্বার 3-তে গেছেন, আপনার হাতে মাত্র 5 মিনিট সময় আছে, আপনি এটাকে নট গিভেন দিয়ে যান। ওকে, ওই যে নাই মামু দেখা না মামু ভালো, দিয়ে গেলেন, কিন্তু আপনি টাইম আছে আপনার কাছে, আপনি একটু পরে দিবেন অ্যান্সার গুলা। কারণ সব সময় কি হয় না, এগুলো থাকলে নট গিভেন হয় না। বিপদের টাইমে দিবেন নট গিভেন, কিন্তু সময় থাকলে নট গিভেন দেওয়া যাবে না। সেই বিষয়গুলো অনেক কাছে খারাপ লাগবে যে কি বলেন, শর্টকাট বুঝাই দিলেন না আমাকে, না তো সহজ লাগতেছে না আমার কাছে। আসলে সত্য কথা হচ্ছে এইগুলাই, শর্টকাট শিখলে আপনি কিন্তু ভালো পারবেন না। ওকে, আচ্ছা, এখন আছে আপনাদেরকে আমি এটা ভালো করে মনে রাখার জন্য একটু গল্পে গল্পে শিখিয়ে দিই, যেটা অলরেডি আমার অনেকে জানে, ইউটিউবে যারা দেখছে আমার ক্লাসগুলা। তো গল্পের গল্প শিখালে কি হয়, আমাদের কাছে গল্পগুলো মজা লাগে এবং গল্পগুলো মনে থাকে। ঠিক আছে, তো আগে একটু বাংলায় শিখাই, ট্রু ফলসটা দেখেন। মনে করেন এটা হচ্ছে আপনার প্যাসেজ, বাংলায় প্যাসেজ, এগুলো হচ্ছে কোয়েশ্চন। তাহলে আপনাকে কোয়েশ্চন গুলা পড়েন, পড়ে প্যাসেজ থেকে উত্তরগুলা মিলান আসেন। মনে করেন কোয়েশ্চনে বলতেছে চীনাদের কাছ থেকে বাংলাদেশি মানুষ মুক্তি লাভ করছে 1971 সালে। চীনাদের কাছ থেকে বাংলাদেশি মানুষ মুক্তি লাভ করছে 1971 সালে। আর প্যাসেজে বলতেছে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্তি লাভ করে বাংলাদেশি মানুষ। তাহলে কোয়েশ্চনে বল চীনাদের কাছ থেকে মুক্তি লাভ করছে, প্যাসেজে বলতেছে পাক হানাদার বাহিনীদের কাছ থেকে। কথাটা উল্টা হইল না? তাহলে উল্টা হলে কি দিবেন উত্তরটা? আপনি ফলস দিবেন। আশা করি বুঝতে পারছেন। পরেরটা দেখেন, কোয়েশ্চেন নাম্বার 2, যে মুক্তিযুদ্ধে সেনা প্রধান হিসাবে কাজ করেছিলেন শেখ মুজিবুর রহমান এবং এম এ জি উসমানী, দুইজন।
সেনাপ্রধান কতজন? দুইজন না? শেখ মুজিবুর রহমান, এম আই উসমানী। কি বলতেছে দেখেন, মুক্তিযুদ্ধে সেনাপ্রধান হিসাবে কাজ করেছিলেন এম এ উসমানী। এরপরে দিছে দাড়ি। আর কোনো জায়গায় বলা নাই বঙ্গবন্ধু, হ্যাঁ, সেনাপ্রধান ছিলেন কিনা। তার মানে দেখেন সবকিছু মিলতেছে, শুধুমাত্র এটা নাই, শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান ছিলেন কিনা কোনো কিছু বলা নাই এইখানে। তার মানে কি আছে, মোটামুটি আমাদের 70% বা 90% মিলতেছে, কিন্তু হালকা মিসিং আছে। কি মিসিং? শেখ মুজিবুর রহমান এখানে নাই, উনি মুক্তি আপনার সেনাপ্রধান ছিলেন কিনা। তাহলে মিসিং থাকলে কি হবে? এটা দিবেন আপনি কি, নট গিভেন। অনেকে এটাকে দিয়ে দিবে ট্রু। বুঝছেন? আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম। দেখেন কি বলতেছে, মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ। তাহলে কোয়েশ্চনে বলছে নজরুল ইসলাম প্রধানমন্ত্রী, আর এখানে বলছে তাজউদ্দিন আহমদ। উল্টা কথা না? উল্টা কথা বললে কি দিবেন আপনি? ফলস দিবেন অ্যান্সার। ওকে। 4 নাম্বার দেখেন, শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। দেখেন তো কোনো জায়গায় শেখ রাসেলের কথাবার্তা উল্লেখ আছে? শেখ রাসেল তো নাই। না থাকলে কি হবে? যে 0% মিল আছে, 0% মিল থাকলে উত্তরটা কি হয়? নট গিভেন হয় না? নট গিভেন দিয়ে দিবেন এখানে। বুঝছেন? মনে করেন 5 নাম্বারটা, সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায়। কি বলা আছে দেখেন আপনার, ও দেখেন, এই যে শেখ মুজিবুর রহমানের কথায় সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে, মিল আছে না? কথায় অনুপ্রেরণা এক কথা তো। তাহলে উত্তরটা কি হবে? ট্রু হবে। এতটুকু বলার পরে যদি আপনারা কেউ ট্রু ফলস না বুঝেন, আইডিয়া যদি ক্লিয়ার না হয়, তাহলে আমি মনে করি আপনারা ক্লিয়ার হবে না। বুঝছেন? একদম ব্যাঙ্গে ব্যাঙ্গেই সবটুকুই বললাম, কখন ট্রু হবে নাকি মিলে গেলে ট্রু, উল্টা হইলে ফলস। হ্যাঁ, কিছু মিল আছে, কিছু মিললে তখনও কি হবে? নট গিভেন হবে। এর চাইতে ক্লিয়ার সহজ সিস্টেম আমার জানা নাই আর। আপনি পাইলে আমাকে বলবেন যে এর চেয়ে সহজ সিস্টেম আছে কোথায় ট্রু ফলস সলভ করার। ঠিক আছে? আমিও শিখবো এর চেয়ে সহজ সিস্টেম কোনটা আছে পরীক্ষায়। তো এই হচ্ছে মোটামুটি সিস্টেম গুলো। এখন আসেন, আপনি সিস্টেম শিখলেন কোন সময় ট্রু হয়, কোন সময় ফলস হয়, কোন সময় নট গিভেন হয়। এখন আমি সলভ করব কিভাবে? যে সলভ করতে গেলে আমার তো টাইম পাই না, হ্যাঁ, একটা ধরতে ধরতে বাকিগুলা সময় চলে যায়। এজন্য আপনাকে কিছু নতুন সিস্টেম শিখতে হবে যেগুলো আপনি এখন পর্যন্ত জানেন না। সিস্টেমগুলো কি কি? সিস্টেমটা হচ্ছে, মনে করেন আপনি সলভ করতে গেছেন ট্রু ফলস নট গিভেন। এখন আপনার বাই চান্স পরীক্ষায় প্রথম 2টা কোয়েশ্চন চলে আসছে, উত্তরগুলো আসছে মনে করেন নট গিভেন। আমরা জানি নট গিভেনের নিয়মটাকে পেছাতে গেলে খুঁজে পাওয়া যায় না। এখন আপনি সারাদিন পেছাতে গিয়ে খুঁজতেছেন, তো নট গিভেন তো পাবেন না আপনি। আপনি দিয়ে দিয়েছেন ট্রু, পাইলাম না, ট্রু দিয়ে দেই না, কিন্তু সময় নষ্ট, টাইম চলে গেল আপনার। এই জন্য কাজটা হচ্ছে, সলভ করার কিছু নিয়ম জানতে হবে। নিয়মগুলো হচ্ছে, ট্রু ফলস নট গিভেন সলভ করতে গেলে প্রথম কাজটা হচ্ছে, প্রথমে আপনি কোয়েশ্চনটাকে পড়বেন এবং আপনি কিওয়ার্ড নেবেন। মানে আপনার কি করতে হবে, একটা কোয়েশ্চনকে আপনি মেইন কোয়েশ্চন ধরবেন। একটা কোয়েশ্চনকে আপনি কি করবেন, মেইন কোয়েশ্চন। মনে করেন 35 নম্বর কোয়েশ্চন, দেখেন এখানের মধ্যে আপনি এটাকে মেইন কোয়েশ্চন ধরলেন। এখান থেকে আপনি কোয়েশ্চনটাকে পড়েন, আপনি কিওয়ার্ড নেন, কিওয়ার্ড নিলেন, ঠিক আছে? কোয়েশ্চন ধরলেন, কোয়েশ্চন আপনি কিওয়ার্ড নিলেন। পাশাপাশি এই উত্তরটাকে আপনি দ্রুত পাওয়ার জন্য, আপনি ট্র্যাকে থাকার জন্য, নিশ্চিত করার জন্য কি করতে হবে আপনাকে, ট্রু ফলস নট গিভেন সলভ করতে গেলে একসঙ্গে আপনাকে মিনিমাম 2 থেকে 3টা কোয়েশ্চনকে একসাথে সলভ করতে হবে। ট্রু ফলস নট গিভেন সহজে সলভ করার জন্য কি করতে হবে, একসাথে 2 থেকে 3টা কোয়েশ্চনকে সলভ করতে হবে। এটা শোনার পরে অনেকে মাথার মধ্যে প্রশ্ন আসবে, এমনিতে তো পারি না, আবার কি শিখিয়ে দেন? ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে কি করবেন, একটা কোয়েশ্চনকে আপনি মেইন কোয়েশ্চন ধরবেন, পাশাপাশি পরের 2টা কোয়েশ্চন থেকে এমন কিছু কিওয়ার্ড নিয়ে নেন, যেই কিওয়ার্ডগুলো আপনাকে হেল্প করবে আপনার এই অ্যান্সারটা কি হবে। আমরা জানি শুধুমাত্র আইএলটিএস এর রিডিং এর লিস্ট অফ হেডিং এবং ইনফরমেশন ম্যাচিং, এই 2টা কোয়েশ্চন টাইপ বাদে বাকি যতগুলো কোয়েশ্চন টাইপ আছে প্রত্যেকটার অ্যান্সার গুলা সিরিয়ালি আসে। তার মানে আপনার যদি পেজে খুঁজতে গিয়ে হঠাৎ করে পাইছেন এই কিওয়ার্ডটা, আপনি বুঝতে পারবেন যে আসলে আমার উত্তরগুলা, আমার 35 উত্তরটা সামনে আছে, আরো উপরে আছে, বা 36 উত্তরটা আরো উপরে আছে।
বুঝছেন? এই জন্য কাজটা হচ্ছে একসঙ্গে কি করবেন, একটাকে মেইন কোয়েশ্চেন ধরবেন, পড়বেন কিওয়ার্ড নিয়ে, পাশাপাশি আপনি পরের কোয়েশ্চেন থেকে কিছু কিওয়ার্ড নেবেন যেগুলো আপনাকে হেল্প করবে আগের উত্তরটা কোন জায়গার মধ্যে আছে। তাহলে আপনার কিন্তু কি হবে, টাইম নষ্ট হবে না। আপনি সারাদিন খুঁজতে খুঁজতে পাচ্ছেন না, হঠাৎ করে পেয়ে গেছেন 35, এইটা তার মানে কি হবে, এই উত্তরটা নট গিভেন হয়ে গেছে। ওকে, একটু পরে প্র্যাকটিক্যালি বুঝাই দেবো, সমস্যা নাই। আগে আপনি বুঝেন, বুঝতে পারলে আপনি সহজে কি করতে পারবেন, সমাধান করে যেতে পারবেন। তাহলে সিস্টেমটা কি সলভ করার জন্য প্রথমে কোয়েশ্চেনটাকে পড়বেন এবং আপনি কি করবেন, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড মার্ক করবেন। ওকে, এরপরে কাজটা কি, তারপর সাথে সাথে এর পরের কোয়েশ্চেন থেকে এমন কিছু কিওয়ার্ড নিয়ে যাবেন যাতে করে আপনি এই কিওয়ার্ডগুলোকে প্যাসেজে দ্রুত স্ক্যান করে বের করতে পারেন। এটা আমি আপনাকে অলরেডি বলে আসছি। প্যাসেজে গিয়ে প্রথমত আপনি উত্তর খুঁজবেন না। আপনারা কি করেন, প্যাসেজে গিয়ে আগে আপনি পাগলের মতো উত্তরটা খুঁজে বের করেন, কোথায় উত্তরটা আছে। এই কাজটা করা যাবে না, উত্তর করলে দ্রুত উত্তর করতে পারবেন না। ঠিক আছে, প্রথম কাজটা কি, উত্তর না খুঁজে কোয়েশনের কিওয়ার্ড খুঁজেন। মানে আপনি যেগুলো আগে পিসের কিওয়ার্ড গুলো নিয়ে রাখছেন, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করেন। এই কিওয়ার্ড গুলো যেখানে পাবেন ওইখানে আপনি পড়ে দেবেন উত্তরটা কি হইতে পারে। বুঝছেন? আচ্ছা, এরপরে কাজটা কি, আপনি যেখানে কিওয়ার্ড খুঁজে পেয়ে যাবেন, ওকে, যেখানে কিওয়ার্ড পেয়ে যাবেন এর আশেপাশে একটু স্কিমিং করে পড়েন, তাহলে আপনি উত্তরটাকে পেয়ে যাবেন। খেয়াল রাখবেন, প্যাসেজে যদি আপনি কোনো রকমের কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পেয়ে যান, তাহলে কন্ট্রাডিক্টরি ওয়ার্ডের পরে মনোযোগ সহকারে পড়ুন, তারপরে উত্তরটা আপনি পাবেন। কন্ট্রাডিক্টরি ওয়ার্ড কোনগুলা, মনে করেন আপনি সলভ করতে গেলে আপনি একটা ওয়ার্ড পাইছেন ইয়েট অথবা বাট, while, though, although, however, whereas, conversely, in contrast, okay, nonetheless, even though, alternatively, on the other hand, on the contrary, if অথবা meanwhile, এই ধরনের ওয়ার্ডগুলা পাইলে আপনি কি করবেন, এই ওয়ার্ডগুলোর পরে একটু মনোযোগ সহকারে পড়বেন, পড়লে আপনার উত্তরটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি ট্রু ফলস নট গিভেন কাকে বলে, কখন উত্তর ট্রু হবে, কখন ফলস হবে, কখন নট গিভেন হবে, এগুলা নিয়ে আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে বুঝাইছি। তারপরে আপনি কিভাবে উত্তর করবেন এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আকারে বুঝাইয়া দিছি। তাহলে এখন মনে করেন যাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে তারা এখন সহজে সলভ করে ফেলতে পারবে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে। এখন আপনার যে কোনো প্যাসেজ থেকে ট্রু ফলস আসুক, আপনি সেম সিস্টেমগুলো অবলম্বন করবেন। এই সিস্টেমগুলো অবলম্বন করলে দেখবেন ইনশাল্লাহ আপনি ট্রু ফলস আর্গুমেন্টের মধ্যে 100-এর মধ্যে আপনার 100 হবে। এখন বলেন, যতটুকু কথাবার্তা বলে গেলাম, কোনো কথা বুঝি না এমন কেউ আছেন? আমাকে একটু আবার বুঝাইয়া দেন, বলেন। ফেসবুকে কি অবস্থা, আপনারা কি বুঝছেন? বলেন, আমাদের যারা গুগল মিটে আছেন আপনারা চ্যাট করতে পারবেন। ওকে, ওয়েট আ সেকেন্ড। ওকে, বলেন আপনারা, আপনাদেরকে আমি আনমিট করে দিচ্ছি, আনমিট করেন। বলেন, কোনো জায়গায় সমস্যা আছে? আনমিট করেন, না বুঝলে। ইয়াতে যারা আপনার মিটে আছেন যারা, হ্যাঁ, যারা মিটে আছেন আনমিট করেন, কোনো কোয়েশ্চেন থাকলে। এগুলো তো পাবেন। এগুলা ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন। আহ, আর কিছু আছে জানার? আচ্ছা, একজন বলছে ট্রু ফলস কয়টা হয় না। আহ, আচ্ছা, তো খেয়াল করেন, মনে করেন এই যে এখানে আমাদের ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে না। আচ্ছা, এখন আপনার আহ, খেয়াল করেন, কোয়েশ্চেন 7টা কোয়েশ্চেন না। এখন আপনার অনেকে বলবে 7টা কোয়েশ্চেন থাকলে 3টা হবে ট্রু, 3টা হবে ফলস না, একটা হবে নট গিভেন। অথবা মনে করেন আপনার 2টা হবে ট্রু, ঠিক আছে, 2টা হবে ফলস, হ্যাঁ, 2টা হবে বা 3টা হবে নট গিভেন। এগুলো হচ্ছে ভুয়া কথা। হয়তো সে আপনাকে 2-3টা বই থেকে মিলায়ে বলে দিবে, কিন্তু আপনি যদি সবগুলো আবার একটু অ্যানালাইজ করেন, এমনও হইতে পারে যে আপনার ফলস হয়ে যেতে পারে 5টা, ঠিক আছে, ট্রু হবে একটা, নট গিভেন হবে একটা, কারণ এগুলোর কোনো মেথোলজি নাই অ্যাকচুয়ালি। বাট একটা হচ্ছে কি, যে একটা তো কমপক্ষে ট্রু হবেই, একটা তো ফলস হবে, একটা তো নট গিভেন হবেই।
বুঝছেন? তারপরও দেখা যায় পরীক্ষা যাওয়ার পরে মোটামুটি আপনার 2টা ট্রু থাকে, 2টা ফলস থাকে। বাট আপনি নির্ভর করবেন না যে আপনার 3টা ট্রু থাকতেই পারে। কারণ এটা সাধারণত কেমব্রিজ ইউনিভার্সিটি তারাই জানে কতটা ট্রু হবে এখানের মধ্যে, ঠিক আছে? সলভ করলে পাওয়া যায়। ওই জন্য হচ্ছে মোটামুটি আপনি ওই যে একদম বেশি শর্টকাট না, পরীক্ষায় আপনি গেছেন, পেজ নাম্বার 3 চলে আসছে না, সময় নাই, আপনাকে এটা বাদ দিতে হবে না। আপনি যখন বাদ না দিয়ে কি করবেন, আপনি এই সবগুলোকে ইয়েস দিয়ে দেন, একটা তো ইয়েস হবেই আপনার। বুঝছেন? এটা করা যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আসেন আপনাদেরকে বুঝাইলাম সিস্টেমগুলা। এখন আসেন আমি কিছু শর্টকাট নিয়ম শিখিয়ে দিই, ওকে? আপনারা দেখি বুঝেন কিনা, উত্তর দিবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিচে হচ্ছে আমাদের কোয়েশ্চন আর উপরে হচ্ছে আমাদের প্যাসেজ। খেয়াল করেন আপনার কোয়েশ্চনে কি বলতেছে। বলতেছে রয় পটার। ভাইয়া একটা হ্যাঁ, বলেন। কোশ্চেন করি। হ্যাঁ, কোয়েশ্চন কি বলেন। ক্লাস হবে 3টা ট্রু ফলস নোট গিভেন এর পরে। কোনো একটা কোশ্চেনে যদি লেখা থাকে যে অফ স্ট্রেংথ অফ হ্যাপিনেস বা এরকম কোনো কিছু, সেক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে করব? কত নাম্বার বই আছে বলেন। প্যাসেজে যদি থাকে শুধু মানে প্যাসিভলি বলা থাকে কিন্তু একটা না দুইটা সেটার উল্লেখ না থাকলে, সেক্ষেত্রে যদি কোশ্চেনে কত মেনশন নাম্বার করা বই আছে থাকে যে বইটা ওয়ান বলেন, বইটা বের করে। স্ট্রেংথ, এটা হচ্ছে ভাইয়া ক্যামব্রিজ 13, পেজ নাম্বার 93, কোশ্চেন নাম্বার 35 এটা আর 40। কত জি নাম্বার ভাইয়া, কোয়েশ্চেন? 35 নাম্বারটা আর 40 নাম্বারটা। আচ্ছা, এটা বুঝাই দেই, হ্যাঁ? আগে আসেন আমি আপনাকে বেসিকটা বুঝাই দিই, ওইটাতে যাচ্ছে এটাতে, ওকে? আসেন, ওকে। মনে হয় এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, ওকে? আর এটা হচ্ছে আপনার প্যাসেজ, ওকে? এখন খেয়াল করেন, এখানে আপনার যারা স্টুডেন্ট আছে, ঠিক আছে আপু, এখানে হচ্ছে আপনার মিনিমাম আপনার 90% হচ্ছে একদম বিগিনার লেভেল, ঠিক আছে? পেজ নাম্বার 3 করে আপনাকে একটু পরে বুঝাচ্ছে। আগে আগে নিয়মটাকে বুঝে দিয়ে পরে তারা বুঝবে এটা। দেখেন, এটা হচ্ছে আপনার কোয়েশ্চন আর এটা হচ্ছে আপনার প্যাসেজ। তা কোয়েশ্চনে বলতেছে যে রয় পটার, নাম পাইছে, নামটাকে মার্ক করেন। রয় পটার ডিসএগ্রি উইথ প্রফেসর ম্যাকফার্নের ফাইন্ডিং। আপনি কিওয়ার্ড নেন ম্যাকফার্নের ফাইন্ডিং। ফাইন্ডিং মানে কি হইতে পারে? আপনার কোনো রিসার্চ হইতে পারে বা কোনো আপনার স্টাডি রিলেটেড কোনো কিছু হইতে পারে, ওকে? আচ্ছা, তো ওকে, এখন এখানে বলতেছে প্রফেসর আপনার রয় পটার কি করছে, ডিসএগ্রি করছে। আপনি ডিসএগ্রিটাকে মার্ক করে রাখেন, অলরাইট? ডিসএগ্রি করছে ওনার কোনো একটা রিসার্চের সাথে। পেছনে কি বলতেছে দেখেন, ম্যাকফার্নেন্স কেস হ্যাজ বিন স্ট্রেনজেন্ট। ম্যাকফার্নেন্স এর কেসগুলা বা ম্যাকফার্নেন্স এর রিসার্চগুলা শক্তিশালী হয়েছে, ওকে? বাই দ্য সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স, ওকে? অনেক মানুষের দ্বারা বা আপনার কমিউনিটির দ্বারা এটা শক্তিশালী তার রিসার্চটাকে। এবার বলতেছে রয় পটার, মার্ক করেন, ওকে? রয় পটার, রয় পটার ওনার পরিচয় দিছে, উনি আসলে কে, ওনার আমারটা দরকার নাই, এটা আমার। সো রয় পটার রিসেন্টলি লিখেছে ফেভারেবল অ্যাপ্রিসিয়াল, হ্যাঁ, কৃতজ্ঞতা প্রকাশ করছে অফ হিজ রিসার্চ, তার রিসার্চ নিয়ে। তাহলে মানুষ কৃতজ্ঞতা কখন প্রকাশ করে? যখন মানুষ এটা তার ভাল লাগে, তাই না? আপনি একটা ম্যাগাজিন বের করছেন, এখন ওই ম্যাগাজিনের মধ্যে কি করছে, এমপি মন্ত্রীরা আপনার আম, একমত পোষণ করছে, মানে তারা কি করছে, বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছে। তখন কি হবে আপনার, এটা এগ্রি করছে না? এখন কোয়েশ্চনে বলছে প্রফেসর রয় পটার কি করছে, ডিসএগ্রি করছে ওনার কথাবার্তার সাথে। আর এখানে বলতেছে যে রয় পটার রিসেন্টলি রোড আ ফেভারেবল অ্যাপ্রিশিয়াল। হি রিসার্চ বলতে কার রিসার্চ, এই যে ম্যাকফার্নেন কেস। তাহলে ম্যাকফার্নেন কেস সে ফেভার করছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছে, মানে একমত হয়েছে। আর কোয়েশ্চনে বলছে ডিসএগ্রি করছে, দ্বিমত হয়েছে।
তাহলে উত্তরটা কি হবে? উল্টা কথা বললে কি হয়? উল্টা কথা বললে আমাদের উত্তরটা আপনার ফলস হয়। ওকে, তো এখানে লিখে দিবেন কি, আপনি ফলস লিখে দিলে উত্তরটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফলস। এরপরটা দেখেন এখানের মধ্যে কি বলতেছে, যেমন এখানে কোয়েশ্চনে বলতেছে আফটার 1740, 1740-এর পরে, দেয়ার ওয়াজ আ রিডাকশন। রিডাকশন করা মানে কি? কমা। এখানে বলতেছে রিডাকশন স্পেসিফিক্যালি আপনাকে রিডাকশনের জায়গায় রিডাকশন না বলে আপনাকে বলতে পারে রিডিউস, ডেক্লাইন, তাই না, ড্রব্যাক, এরকম আপনাকে ঘুরায় বলবে। তাহলে 1740-এর পরে কি হয়েছে? কমছে। ইন পপুলেশন ইন ব্রেটন, ব্রেটনের জনসংখ্যা কি হয়েছে? কমছে। আর কোয়েশনে কি বলতেছে দেখেন, সাল বলতেছে বিটুইন 1650 থেকে 1740, মানে 1700 1650 থেকে শুরু কইরা 1740 পর্যন্ত আমার লাগবে 1740-এর পরে। আচ্ছা, এর মধ্যখানে আপনার দি পপুলেশন ইন ব্রেটন, ব্রেটনের জনসংখ্যা ওয়াজ স্ট্যাটিক, সমান ছিল, সমান ছিল। কিন্তু হঠাৎ করেই বলতেছে বাট, এইটা আমি আপনাকে বলে দিয়েছিলাম যে সলভ করার সময় যদি কখনো খেয়াল করেন কন্ট্রাডিক্টরি ওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার করে কোনটা? বাট। শুধু রিডিং এর বেলায় না, লিসনিং এর এমসিকিউ এর বেলা এই কাহিনীটা করে থাকে। হ্যাঁ, বাট পাইছেন, ওয়াইল পাইছেন, দো পাইছেন, অলদো পাইছেন, ঠিক আছে, আসতে পড়েন, তারপরে উত্তর আছে। আপনি এমসিকিউ করতে গেছেন, এমসিকিউ করার সময়, হ্যাঁ, একটা উত্তর আপনাকে দিছে অপশন, এরপরে বলে ফেলছে বাট, সবথেকে বেশি আকারে বাট ব্যবহার করে, তার মানে নেগেটিভের আগে কখনো উত্তর হয় না, নেগেটিভের পরে হয় উত্তর। ওকে, তাহলে খেয়াল করেন, আপনাকে আগে বল জনসংখ্যা হচ্ছে স্ট্যাটিক, এরপরে বলতেছে বাট, বাট বলার পরে বলতেছে কিন্তু, দেন, তারপর কিসের পরে ভাই? কিসের পরে? এই দেন বলতে আপনাকে বোঝাচ্ছে কার পরে? দেন বলতে বোঝাচ্ছে এই যে 1740 এর পরে। বাট দেন মানে এটা এর পরে, 1740 এর পরে দেয়ার ওয়াজ আ বার্স্ট ইন পপুলেশন গ্রোথ। গ্রোথ মানে বাড়া। তাহলে 1740-এর পরে জনসংখ্যা কি হয়েছে? জনসংখ্যা বাড়ছে। আমার কোয়েশ্চনে বলছে 1740-এর পরে জনসংখ্যা কি হয়েছে? রিডাকশন হয়েছে। তাহলে আপনারা আমাকে বলেন উত্তরটা কি হইতে পারে এখানের মধ্যে? ট্রু দিবেন, ফলস দিবেন, নাকি নট গিভেন দিবেন? কি হবে? ডেফিনেটলি উল্টা কথা। উল্টা কথা কইলে কি দিবেন? উল্টা কথা কইলে আপনার উত্তরটা নট গিভেন। ওকে, ফলস হচ্ছে উত্তর। রাইট। ওকে, এরপরে খেয়াল করেন আসেন। আহ দেখেন, এটা হচ্ছে কোয়েশ্চন, এটা হচ্ছে আপনার প্যাসেজ। ওকে, কোয়েশ্চনে বলতেছে যে দি ট্যাক্স অন মল্ট, অন মানে উপরে, তাহলে আপনার মল্টের উপরে ট্যাক্স করার কারণে ডিরেক্টলি, সরাসরি কি করে কস্ট হয়, আর রাইস বেড়ে যায় দা ডেথ রেট। ডেথ রেট মানে কি বুঝেন? মৃত্যুর রেট। ওকে, তাহলে আপনার মৃত্যুর রেটটা ইনডিরেক্টলি বেড়ে যায়। মানে যদি মল্টের উপরে ট্যাক্স আরোপ করে তাহলে কি হবে? মৃত্যুর রেটটা বেড়ে যায়। দেখেন এখানে কি বলতেছে, আমরা কই যে ট্যাক্স, ট্যাক্সে যে বলা আছে এখানের মধ্যে, একটু পরে মিলে আসেন। বাট ইন দ্য লেট 17th century এ ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস অন মল্ট। কি করছে? আপনার মল ট্যাক্সের, মল্টের উপরে ট্যাক্স আরোপ করছে। এখন মল্টকে বলতেছে যে বেসিক ইনগ্রিডিয়েন্ট অফ বিয়ার, বিয়ারের একটা উপাদানের নাম। ওকে, দেখলেন, পড়লেন, মার্ক করলেন। সো দ্য পুয়ার, এই যে আপনার মল্টের উপরে ট্যাক্স আরোপ করার কারণে দ্য পুয়ার, গরিব মানুষরা টার্ন টু ওয়াটার, এখন তারা এখন মল্ট বা আপনার এটা না খেয়ে কি করে? আপনার পানি খায়, এন্ড জিন অথবা বাতের মার খায় না। ইন দ্য 1740 দ্য মর্টালিটি রেট, মানে মৃত্যুর রেট, ওকে, কি হয়েছে? বিগিন টু রাইজ এগেন, আবার বাড়া শুরু করে দিছে, তারপরে আবার কমছে। তাহলে আমার এখানে বলতেছে যে
ট্যাক্স আরোপ করলে কি হয়, মৃত্যু রেট কি বাড়ে? এই যে ট্যাক্স আরোপ করার করে কি মৃত্যু রেটটা বাড়ছে না, রাইজ হয়েছে না এগেইন? তাহলে উত্তরটা কি দেবেন এখানে? উত্তরটা ট্রু। তাহলে আপনি ঠিক একই সিস্টেম, যে কখন ট্রু হবে, কখন ফলস হবে, কখন নট গিভেন হবে, কিছুটা বুঝছেন? এতটুকু হচ্ছে বেসিক জিনিসপত্র, যে আসলে কখন ট্রু হয় আর কখন ফলস হয়, কখন নট গিভেন হয়। কিন্তু মোটেও কি করবেন না, এই যে ট্রু ফলস নট গিভেন এর শর্টকাট, এগুলা শুধু নট গিভেনের বেলায় কিছুটা কাজে আসে, 80% টাইমে। বিপদে পড়লে দিবেন কিন্তু ওই যে এইটা বললে ফলস হয় আর ওইটা বললে ট্রু হয়, এগুলা হচ্ছে আপনার মাথাকে নষ্ট করার টেকনিক, বুঝছেন? মাথা ধুলাই দিয়ে দিয়ে এগুলা বাদ দিবেন আজকে থেকে। এগুলা এখন আর করা যাবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে শুধু আপনি দেখে ক্লিক দেন, ভিউ বাড়ে, ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, কিন্তু কাজের বেলা এগুলা কাজে লাগে না। ওকে, এগুলা মোটামুটি কাজে লাগে কোনো কোনো সময়। আসেন আমরা আরো সলভ করা দেখাই দিই। হ্যাঁ, ওকে, একাডেমিক থেকেও দেখাবো, জিডি থেকেও দেখাবো, কোনো সমস্যা নাই। সো বের করেন, পেজ নাম্বার 2 থেকে শুরু করি, আসেন। কেমব্রিজ বুক নাম্বার 10 পেজ নাম্বার 24 বের করেন। কেমব্রিজ বুক নাম্বার 10 পেজ নাম্বার 24, দ্রুত বের করবেন। কেমব্রিজ 10 পেজ নাম্বার 24 বের করছেন? তো ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় কি বলছিলাম, সিস্টেমটা কি? আপনি প্রথমত আপনি প্যাসেজের নাম পড়ে আসবেন, আসেন। এইখানে আপনার প্যাসেজের নাম কি বলতেছে? ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম 1990 টু 2010। ওকে, ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম 1990 থেকে শুরু কইরা 2010 পর্যন্ত আলোচনা করবে এখানের মধ্যে। Just পড়লাম, দেখলাম, নাম পড়ে নেবেন, ঠিক আছে? মাঝে মাঝে দেখবেন যে আপনার এরকম নিচে দেওয়া থাকে সাবটাইটেল লেখার, আপনি যদি না বুঝেন এটা একটু পড়ে নেবেন, সমস্যা নাই। আসেন কোয়েশনে যাই আমরা, গিয়ে কি করে ফেলি, একটা কোয়েশ্চেনকে মেইন কোয়েশ্চেন ধরি, পাশাপাশি কি করব, এর পরের থেকে কিছু কিওয়ার্ড নেব, যাতে করে আমরা ট্র্যাক লুজ না করি যে আসলে উত্তরটা কোন জায়গার মধ্যে আছে। ওকে, আসেন। তো খেয়াল করেন, একটা কোয়েশ্চনে গেলাম। ওকে, কোয়েশ্চন নাম্বার 22 কি বলতেছে খেয়াল করেন। দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং। কি হচ্ছে, ট্রান্সপোর্টের প্রয়োজনীয়তা বাড়তেছে, গ্রো হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ডেসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। টেকনোলজিক্যাল উন্নতির বিপরীতে আপনার প্রয়োজনীয়তাটা কি হচ্ছে, বাড়তেছে। পড়লাম, জাস্ট মার্ক করে নিলাম। এখন আমরা কি করি, হাতের লাঠি নেই। লাঠি কেন নিতে হবে? যাতে করে আমরা উত্তরটা মিস না করি, কোন জায়গার মধ্যে আছে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আপনারা আমাকে বলেন কোয়েশ্চেন নাম্বার 23 এবং 24 থেকে এমন কোন প্রতিবেশীকে নিব যাকে আমরা খুঁজলে, প্যাসেজে গেলে অ্যাকচুয়ালি ডিরেক্টলি খুঁজে বের করতে পারবো কোন জায়গার মধ্যে আছে। বলেন, এমন কাকে নিতে পারি?
কোনটাকে নিতে পারি বলেন? 23 and 24? ট্রান্সপোর্ট তো সব জায়গায় থাকবে। ওকে, আপনি সব জায়গায় ট্রান্সপোর্ট পাবেন। ওকে, তো আসেন। কার নো, দেখেন, কোয়েশ্চেন নাম্বার 24, এটাকে নিতে পারি আমরা, ইউরোপিয়ান ইউনিয়ন ক্যান্ডিডেট কান্ট্রিজ। আবার আমরা এখান থেকে নিতে পারি গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল। ওকে, 13 ইয়ার্সটাকে নিতে পারি। তো চলো যে প্যাসেজে আসেন। আমরা কোনো কিছু না পড়ে কি করব, খুঁজবো যে এই যে আপনার ইউরোপিয়ান ক্যান্ডিডেট কান্ট্রি কোথায় আছে, 13 ইয়ার্স কোথায় আছে। তার আগে দেখবো যে আমরা এটাকে পাই কিনা। খেয়াল করেন এইখানে আপনার আগে কোনো কোয়েশ্চন নাই। সো দ্যাট মিন্স আমরা কি করব, উত্তরটা প্যাসেজের প্রথমে পাবেন নাকি লাস্টের দিকে পাবেন বলেন? হুম, কোন দিকে পাবেন? কারণ যেহেতু এটা প্রথম দিকের কোয়েশ্চেন, তার মানে উত্তরটা তো প্রথম দিকে পাবেন। কারণ হচ্ছে দেখেন, এর আগে লিস্ট অফ হেডিং দেওয়া আছে। সো লিস্ট অফ হেডিং দেওয়া থাকলে এগুলো তো সবগুলো পেজেস থেকে হয় থাকে উত্তর। ওকে, আসেন আমরা একটু পড়ি, আমরা একটু পরে দেখি যে উত্তরটা কি হইতে পারে। আমরা মিলাইব যে উত্তরটা কি আমার ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে, ঠিক আছে? আমি যে সিস্টেমে করাবো ঠিক সেম সিস্টেমে ক্লাস শেষ হওয়ার পরে যেগুলো হোমওয়ার্ক দিব আপনি কি করবেন, সেম ভাবে সলভ করা শুরু করবেন, ঠিক আছে? প্রথম প্রথম সলভ করতে গেলে আপনার মনে করবেন পাঁচটার মধ্যে দুইটা হবে, তিনটা হবে, কিন্তু চালিয়ে যাবেন। ওকে, এই সিস্টেমটা। তাহলে দেখেন আমার কোয়েশনে বলতেছে যে আপনার ট্রান্সপোর্টটা গ্রো হচ্ছে না টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ডেসপাইটে। আচ্ছা দেখেন, এখানে বলতেছে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ vigorous ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, although modern information technologies can reduce the demand for physical transport by facilitating telenetworking and teleservices. ওকে, সো একটু দেখেন, আমার এখানের মধ্যে বলতেছে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ডেসপাইটে কি হচ্ছে, ট্রান্সপোর্ট বাড়তেছে। কি বলতেছে, এই যে এখানে আপনাকে প্রথমে বললো এটা কিন্তু ডিফিকাল্ট। ওকে, ইকোনমিক্যাল গ্রোথটা করা খুব বেশি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কি ছাড়া, আপনার ইফিশিয়েন্ট ট্রান্সপোর্ট ছাড়া এটাকে আপনার গ্রো করা ডিফিকাল্ট। তার মানে ইকোনমিক্যাল গ্রোথ করতে গেলে কি লাগবে, অবশ্যই আপনার ট্রান্সপোর্ট লাগবে, তাই না? ট্রান্সপোর্ট লাগবে। এরপরে কি বলতেছে যে আপনার এই যে অলদো, এটাকে মার্ক করেন, কারণ আমরা জানি এগুলো হচ্ছে কি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। আর অলদোর পরে আমরা উত্তরটা পড়লে এখানে উত্তরটা সম্ভাবনা আমরা মিলাইতে পারবো না। যদিও বলতেছে মডার্ন ইনফরমেশন টেকনোলজি গুলা রিডিউস করে ফেলতেছে আপনার ফিজিক্যাল ট্রান্সপোর্ট গুলা। ফিজিক্যাল ট্রান্সপোর্ট কোনগুলো, যে হাত দিয়ে চালায়, পা দিয়ে চালায়, রিক্সা, হ্যাঁ, ওগুলা কমায় ফেলতেছে কিভাবে? ওই যে টেলিওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিসের মাধ্যমে। তার রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস ট্রেন, মানে কি হচ্ছে আপনার ট্রান্সপোর্টের, এই যে এখানে কি বলতেছে যে আপনার এই যে কোথায় কোথায়, এই যে দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট, রিকোয়ারমেন্ট মানে কি, প্রয়োজনীয়তা মানে নিড, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ, তাহলে এটা আপনার ট্রান্সপোর্টের ডিমান্ডটা বাড়তেই আছে। তাহলে কি বললো, আপনার ট্রান্সপোর্টের ইকোনমিক গ্রোথটা ট্রান্সপোর্ট ছাড়া করা যাবে না। তার মানে আপনার অবশ্যই প্রয়োজন ইকোনমিক ট্রান্সপোর্ট, আপনার ইকোনমি বাড়াতে গেলে ট্রান্সপোর্টটা প্রয়োজন। এরপরে বলতেছে রিকোয়ারমেন্টটা বাড়তেই আছে। তাহলে 22 নম্বর উত্তরটা কি হতে পারে, ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে বলেন? ওকে, কি হবে? এই যে আমার কোয়েশনে কি বলতেছে যে আপনার ইকোনমি টেকনোলজিক্যাল ডেভেলপ করতে হবে কিসের জন্য, ট্রান্সপোর্ট গ্রোয়িং করার মাধ্যমে না? তাহলে উত্তরটা কি হবে এখানে আপনার?
ছোট্ট কথা উত্তর ট্রু। ওকে। আচ্ছা, এরপরেরটা দেখেন, আসেন। এইখানে দিবেন আপনি ট্রু। 23 নাম্বারটা দেখেন কি বলতেছে। আপনাকে বলতেছে এই যে সেন্টেন্সটা শুরু করছে কি দিয়া, শুরু করছে হচ্ছে আপনার প্রিপজিশন দিয়ে। আর আমাদের কাজটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স আমরা রাইটিং এর মধ্যে যদি কি করি, প্রিপজিশন দ্বারা শুরু করি, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই প্রিপজিশনাল ফ্রেজের একটা কমা দিতে হবে। কমা না দিলে আপনি কিন্তু ওই যে কোহেরেন্সের মধ্যে ভালো মার্ক পাবেন না। ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে যে টু রিডিউস, রিডিউস করা মানে কমা, আর টু রিডিউস মানে হচ্ছে কমাইতে। টু রিডিউস কমাইতে প্রোডাকশন কস্ট, উৎপাদন খরচটা কমাইতে, উৎপাদন খরচটা কমাইতে। সাম ইন্ডাস্ট্রি, কিছু ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার টু দেয়ার রিলিভেন্ট কাস্টমার। তাহলে কুয়েশনে বলতেছে যে উৎপাদনের খরচটা কমানোর জন্য কিছু ইন্ডাস্ট্রি কি করছে, কিছু ইন্ডাস্ট্রি মুভ করে ফেলছে, মানে কাছাকাছি গেছে। কার কাছাকাছি? তাদের কাস্টমারের কাছাকাছি। তাদের কি হবে, তাহলে খরচটা কম পড়বে। কাস্টমারের কাছাকাছি চলে গেছে উৎপাদন খরচ কমানোর জন্য। আমরা কি খুঁজি, 13 ইয়ার্স এবং ইউরোপিয়ান ক্যান্ডিডেট কান্ট্রির আগে দেখি যে কাছাকাছি গেছে নাকি আপনার এগুলা আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে আছে ইইউ, দেখি তো এখানে বলা আছে দি নাম্বার অফ কার, আচ্ছা এখানে নাই। আচ্ছা, আবার দেখেন এখানে বলা আছে ইইউ, এখানে বলা আছে 20, আমার লাগবে 30 ইয়ার্স না, 30 ইয়ার্স। 30 ইয়ার্স কোথায় আছে? 30, আর এখানে ইইউ আছে না, 30 30 30 30। না পাইলেও সমস্যা নাই, আমরা তো এখানে কিওয়ার্ড পাইছি যে এখানের মধ্যে আবার ইইউ বলা আছে। ওকে, দেখেন এখানে কি বলতেছে আপনাকে। ওকে, ইইউ না। সো অ্যাজ ফার এজ দা, এই যে বলতেছে আপনাকে সেন্টেন্সের প্রথমত জিনিসটা বলে দিছে আপনাকে, অ্যাজ ফার এজ গুডস ট্রান্সপোর্ট ইজ কনসার্ন। তার মানে আপনার কি করতেছে, এই সম্পূর্ণ প্যাসেজের মধ্যে মালামাল ট্রান্সপোর্ট নিয়ে কথাবার্তা আমাদের কোশ্চেনটা মালামাল ট্রান্সপোর্ট করা না, প্রোডাকশন খরচ নিয়ে না। দেখেন তো কি বলতেছে। এখানে বলতেছে এখানে দিস ফেনোমিনন হ্যাজ বিন এমফাসাইজ, তাহলে কিসের ফেনোমিনন? ওই যে ট্রান্সপোর্টের ফেনোমিননটাই এমফাসাইজ করছে। বাই দা, কিসের জন্য? বাই দা রিলোকেশন করছে সাম অফ দা ইন্ডাস্ট্রি, কিছু ইন্ডাস্ট্রিগুলোকে রিলোকেশন, রিলোকেশন করা মানে কি, এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে গেছে, মানে জায়গাটা পরিবর্তন করছে। পরিবর্তন করার ফলে লাভটা কি হয়েছে? পার্টিকুলারলি দুস হুইচ আর লেবার ইন্টেন্সিভ বলার কারণে, ওই যে ইন্ডাস্ট্রিগুলো রিলোকেশন করছে কিসের কারণে? টু রিডিউস, কমাইতে। কি কমাইতে? প্রোডাকশন খরচটা। রিলোকেশন করে কোথায় নিছে? ইভেন দ, পাইছেন? কন্ট্রাডিক্টরি আইডিয়া পাইলেই মার্ক করবেন, কারণ ওগুলার পরে উত্তরের ভাষাটাকে তারা চেঞ্জ করে ফেলে। ইভেন দো দি প্রোডাকশন সাইট, যেখানে তারা উৎপাদন করে ওই এলাকাটা, ইজ হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার এওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্লান্ট অর অ্যাওয়ে ফ্রম ইউজার্স। ইউজার মানে কাস্টমার। তাহলে তারা বলতেছে তারা কিছু ইন্ডাস্ট্রিগুলোকে রিলোকেশন করছে প্রোডাকশন খরচটা কমানোর জন্য। তাহলে কোথায় নিয়েছে এগুলা? এগুলোকে তারা নিয়ে গেছে 100 or 1000 কিলোমিটার এওয়ে, মানে শত অথবা 1000 কিলোমিটার দূরে নিয়ে গেছে এগুলাকে খরচ কমানোর জন্য। আর আমার কোয়েশনে বলছে খরচ কমানোর জন্য কি করছে তারা? ইন্ডাস্ট্রিগুলাকে মুভ টু ক্লোজার, মানে কি করছে? কাছাকাছি নিয়ে আসছে, ক্লোজার নিয়ে আসছে খরচ কমানোর জন্য। আর পেছিতে বলতেছে খরচ কমানোর জন্য কি করছে, এগুলাকে তারা 100 অথবা 1000 কিলোমিটার দূরে নিয়ে গেছে। তাহলে আপনি উত্তরটা এখানে ট্রু দিবেন নাকি ফলস দিবেন নাকি নট গিভেন দিবেন বলেন। ট্রু হয়ে ডিরেক্টলি মিলে গেলে ট্রু, উল্টা কথা বলে ফলস, কিছু মিল আছে কিছু মিল নাই, নট গিভেন না। ওকে, ইয়েস, উত্তরটা হচ্ছে আপনার উল্টা কথা না। বলছে আপনি কাছে আসেন, পেছাতে বলছে দূরে যান। তাহলে উত্তরটা হচ্ছে ফলস। তো এখানে লিখে দিবেন, ফুল ফর্মে লিখবেন ফলস, শর্টকাট শুধু এফ লিখবেন, শুধু টু লিখবেন, তারা কেটে দিবে, এটা রাখবে না। ঠিক আছে? আচ্ছা, 24 নাম্বারে আসেন কি বলতেছে দেখেন।
কার আর প্রবাবলি এক্সপেন্সিভ ইন সাম ইউরোপিয়ান ক্যান্ডিডেট কান্ট্রিজ, যে কারগুলা সম্ভবত আপনার কি প্রবাবলি দামি, এক্সপেন্সিভ ইউরোপিয়ান ক্যান্ডিডেট কান্ট্রিগুলোতে। আমরা 13 ইয়ার্স এর আগে আর হচ্ছে গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, তার আগে খুঁজে দেখি যে আসলে কারগুলা কি এক্সপেন্সিভ নাকি এগুলা আপনার সস্তা। হ্যাঁ, আমরা কি বুঝি এখন, কোনো কিছু না পড়ে নিচে নিচে খুঁজবো কি আপনার গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল কোথায় আছে কথাগুলো লেখা, অথবা শুধু 30 ইয়ার্স কোথায় বলা আছে, নিচে নিচে খুঁজবেন। ওকে, এগুলো সিরিয়ালি আসে। গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, যতক্ষণ পাবেন না পাগলের মতো খুঁজতেই থাকবেন। এই যে কোনো জায়গায় কাউন্সিল, যে ইউরোপিয়ান, যে পেয়ে গেলাম ডি নাম্বার প্যারাগ্রাফে গথেনবার্গ, তারপরে আপনার ইউরোপিয়ান কাউন্সিল পাইছেন। তাহলে আমরা তার আগে আমরা পড়ি, সিটা পড়ি না, এখানে দেখি কার দামি নাকি সস্তা। ওকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে না, the strong economical growth expected to country which are the countries are entry to European Union will also increase transport flow. Transport flowটা বাড়ছে, দাম কথা বলে নাই। In particular, road fuelized traffic in 1980, 1991. Some these countries already exported more than twice their 1990s volume. Okay. এরপরে দেখেন, although many countries, many European, many candidate countries inherited transport system which the encouraged rail ডিস্ট্রিবিউশন বিটুইন, আপনি এবার পরীক্ষায় পড়বেন না, আপনি পড়বেন খালি মিলাইবেন যে এখানের মধ্যে প্রাইস নিয়ে কথাবার্তা দেওয়া আছে কিনা, এক্সপেন্সিভ নাকি সস্তা না। ওকে, নাই। তাহলে আপনার যদি এখানের মধ্যে উপরে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়নের মধ্যে ক্যান্ডিডেট কান্ট্রিগুলোর মধ্যে কারগুলা এক্সপেন্সিভ নাকি দামে কি আছে দেখেন তো। তাহলে না থাকলে কি দিবেন উত্তরটা আপনি? ট্রু দিবেন, ফলস দিবেন নাকি নট গিভেন দিবেন? না থাকলে মিল নাই, মানে 0% মিল আছে, তাই না? তাহলে কি দিবেন এখানে আপনি? নট গিভেন দিয়ে দিবেন, নট গিভেন। বুঝছেন? আচ্ছা, এখন আমরা দেখি গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল বলতেছে সেট আপ হয়েছিল 30 বছর আগে। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে কার্বন ডাই অক্সাইড ইমিশনস, এটা হচ্ছে আমাদের প্রতিবেশী না। আমরা একটু খুঁজি এখানের মধ্যে, কার্বন ডাই অক্সাইড নিচে কোথায় আছে? এখানে 30 ইয়ার্স আছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কোথায় আছে না, এটা খুঁজে বের করে আসেন। কার্বন ডাই, যে কার্বন ডাই অক্সাইড না এখানে। তাহলে তার আগে আমরা দেখি এই প্যাসেজে, ডি নাম্বার প্যাসেজে বলতেছে গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল সেট আপ হয়েছে 30 বছর আগে। দেখে তো মিল পাই কিনা। সো দ্যাটস অবজেক্টিভ agreed by the Gothenburg European Council has to be achieved by integrating environmental consideration into community policies and shifting the balance between the modes of transport lies at the heart of strategy. The ambitious object can be fully achieved by 2020, but the proposed measures are nonetheless a first essential step towards a sustainable transport system, which will ideally be placed 30 years time, and that is by 2020 2040 না 2040। তাহলে আমার এখানে বলতেছে যে গথেনবার্গ কাউন্সিল সেট আপ হয়েছে 30 বছর আগে। এখানে দেখেন গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল প্রায় 30 বছর পাইছে, কিন্তু ওটা 30 বছর আগে সেট আপ হয়েছে কিনা বলে নাই। বলতেছে কি যে আপনার আহ, এই এমবিএস অবজেক্টটা আপনার অ্যাচিভ করে দুইটার বেশি অ্যাচিভ করছে, এবং প্রপোজ করছিল মেজারটাকে আপনার ফার্স্ট এসেনশিয়াল স্টেপ টুয়ার্ড সাস্টেইনেবল ট্রান্সপোর্ট সিস্টেম উইচ উইল আইডিয়ালি প্লেস, যেটা আইডিয়ালি প্লেসড হবে 30 বছর আপনার পরে, যেটা আপনার 2040 সালে হতে পারে। তাহলে আমার এখানে বলছে সেট আপ হয়েই গেছিল 30 বছর আগে। তাহলে এখানে এই এটা গতানুগতিক বা কিরকম সেট আপ হবে কিনা কোনো কিছু কথাবার্তা বলে নাই, বা আগে হয়েছিল কিনা কোনো কথাবার্তা দেওয়া নাই। এখন অনেকে অনেকে কি হবে যে বাইতে আমি পেয়ে গেছি সবগুলো না, মিলে গেছে, তাহলে আপনি ট্রু দিয়ে দেই। এটা কি ট্রু হবে? এটা ট্রু না, কারণ আমার সবকিছু মিল আছে, এটাও মিলে গেছে এটাও মিলে গেছে, কিন্তু এটা সেট আপ হয়েছিল কিনা 30 বছর আগে এই কথাটা বলে নাই। বলতেছে আপনার ওই আপনার মেজারটা 30 বছর পরে হইতে পারে, লাইক 2040-এর নাগাদ হইতে পারে। এই জন্য এটাকে আপনি দিবেন হচ্ছে নট ডিউরিং, কারণ হচ্ছে সবকিছু মিল আছে, কিন্তু এটা আমার সেট আপ হয়েছিল কিনা কোনো কথাবার্তা দেওয়া নাই। মিল আছে, মোটামুটি মনে করেন 90% মিল আছে, কিন্তু পুরোপুরি মিলে নাই, এই জন্য কি দিব, নট গিভেন দিব আমরা। ওকে,
এরপরে আসেন লাস্ট এটা, 26 নাম্বার কি বলতেছে দেখেন। বাই দ্য এন্ড অফ দিস ডিকেড, এই ডিকেডের শেষের দিকে কার্বন ডাইঅক্সাইড ইমিশনস ফ্রম ট্রান্সপোর্ট, গাড়ি ঘোড়া থেকে যেগুলা আপনার বের হয় না, ট্রান্সপোর্ট থেকে যেগুলা বের হয়, আর প্রিডিক্টেড টু রিচ 739 বিলিয়ন টনস। বলতেছে যে আপনার কার্বন ডাইঅক্সাইড যেগুলা ট্রান্সপোর্ট থেকে বের হয়, এগুলা আন্দাজ করা যাচ্ছে যে যেগুলা আপনার বেড়ে যাবে 739 বিলিয়ন টনসে বেড়ে যাবে। ওকে, মানে কার্বন ডাইঅক্সাইডের ইমিশনস গুলা যেগুলা ট্রান্সপোর্ট থেকে বের হয়, এগুলা 739 বিলিয়ন টনস প্রিডিক্ট করা হচ্ছে, আন্দাজ করা হচ্ছে বেড়ে যাবে। মিলে আসেন এখানে দেখিতে বেড়ে যাবে কিনা। তো কি খুঁজবো? কার্বন ডাইঅক্সাইড। আর খুঁজবো 739 বিলিয়ন, কোথায় যে এখানে না, একটু আমরা পড়ি, আসেন মিলাই দেখি। In 1998, energy consumption, the transport sector was to blame for 28% of emissions of carbon dioxide, the leading greenhouse gas. According to the latest emissions, the nothing has done to reverse the traffic growth trend. Carbon dioxide emissions from transport, মিল পাইছেন? ট্রান্সপোর্ট থেকে যেগুলো বের হয়, ক্যান বি এক্সপেক্টেড, আশা করা হয়েছিল, টু ইনক্রিজ হবে, মানে আশা করা হচ্ছে ইনক্রিজ হবে অ্যারাউন্ড 50% বেড়ে যাবে। কতটুকু বেড়ে কি কতটুকু হবে? হবে হচ্ছে 1113 বিলিয়ন টনস বাই 2020, 2020 সাল নাগাদ। এই বইটা বের হয়েছে অনেক আগে, বুঝছেন? 2020-এর হয়তো আগে বের হয়েছে কেমব্রিজ 10, অনেক আগে হয়েছে, কারণ কেমব্রিজ 15ই বের হয়েছে 2019 সালে। তাহলে তো 10 নাম্বারটা অনেক আগে বের হয়েছে, লাইক মনে করেন 2006-7 নাগাদ বের হয়েছে। তখন কি ছিল? 2020 সাল তো ফিউচার টেন্স ছিল না। তো বলতেছে যে আপনার কার্বন ডাইঅক্সাইড ইমিশন গুলা বেড়ে যাবে, 50% বাড়বে, 1113 বিলিয়ন টন হবে 2020 সাল পর্যন্ত। ওকে, কম্পেয়ার্ড উইথ দ্য 739 বিলিয়ন টনস রেকর্ডেড ইন 1990, মানে 739 বিলিয়ন টন রেকর্ড করা হয়েছে 1990 সালে, এখন না। তাহলে কোয়েশনে বলছে এটা আন্দাজ করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ইমিশনটা রিচ হবে, বেড়ে যাবে অত টন, কিন্তু এটা বাড়ছে, আগে বাড়ছে না, আগে বেড়ে গেছে, আর এখন বাড়ছে এতটুকু না। 50 বার। তাহলে উত্তরটা কি হইতে পারে এখানে লাস্ট এটা? ট্রু দিবেন নাকি ফলস দিবেন নাকি নট দিবেন? কোয়েশ্চনে বলছে বাড়বে 739, অনেকে দিবে এটাকে ট্রু, কারণ তো মিলে গেছে না। বলতেছে আপনার বেড়ে যাবে হচ্ছে 1113 বিলিয়ন টন, কিন্তু আগে বাড়ছিল 1990 সালে, এতটুকু বাড়ছিল না। তাহলে 500 টাকা নিব, আমরা দেবো কি ফিউচার কি নিবো? ফিউচার তো হচ্ছে এইটা, উল্টা কথা না? উল্টা কথা হইলে আপনি কি দিবেন? ফলস দিবেন উত্তরটা ডেফিনেটলি। ওকে, এইখানে দিবেন ফলস। তাহলে এই হচ্ছে মোটামুটি সিস্টেম গুলা, যে আসলে কোন সময় ট্রু হবে কোন সময় ফলস হবে, এগুলো মাথার মধ্যে রাখবেন। সিস্টেম জানলে একদম মঙ্গল গ্রহ থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসলে আপনি এগুলো কি ইজিলি সমাধান করে যেতে পারবেন। ঠিক আছে, আসেন আরো একটা সিস্টেম দেখায় দেই। আহ, তাহলে আপনারা বাসার মধ্যে ঠিক এক্স্যাক্টলি কি করবেন, সেম সিস্টেমটা অবলম্বন করে সলভ করা শুরু করবেন। ঠিক আছে, সিস্টেম জানলে যে কোনো জায়গা থেকে সলভ করা যায়। এটা হচ্ছে পেজ নাম্বার 19, এই বইয়েরই বের করেন, ক্যামব্রিজ 10, পেজ নাম্বার 19 নাম্বার পেজ, পেজ নাম্বার 19, আনএক্সপেক্টেড ক্যারেক্টার। বের করছেন? ক্যামব্রিজ বুক নাম্বার 10, পেজ নাম্বার 19 নাম্বার পেজ।
ওকে, তো খেয়াল করেন, আগে প্যাসেজের নাম পড়তে হয়, ঠিক আছে? নাম কি দিছে? এটা আপনাদেরকে আমি আগে সলভ করাইছিলাম প্যাসেজটা, ওকে? কি বলতেছে? স্টেপ ওয়েলস। ওকে, অলরেডি আপনারা এগুলো জানেন যে ওকে, প্যাসেজের নাম দিছে কি? স্টেপ ওয়েলস। রাইট। এখানে আপনাকে নিচে বলতেছে, সে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিচ্ছে যে মিলেনিয়াম এগো, হাজার হাজার বছর আগে, স্টেপ ওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ, জীবনের জন্য মৌলিক বিষয় ছিল ইন দ্য ড্রায়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া শুকনো অঞ্চলে। আর একজন ট্রাভেলারের নাম বলছে রিচার্ড কগস, উনি কি করছে? ট্রাভেল করছে ইন্ডিয়াতে, করে এটাকে ডকুমেন্টারি তৈরি করছে। ওকে, ডিটেলস দেওয়া হচ্ছে না আপনার এটাকে। আসেন কোয়েশ্চেনে যাই। 1 থেকে 5 প্রথম দিকের কোয়েশ্চন। তাহলে আপনি প্যাসেজে গেলে উত্তরগুলাকে প্যাসেজের কোন পাশে পাবেন? প্রথম দিকে পাবেন নাকি লাস্টের দিকে পাবেন বলেন? প্রথম দিকে পাবেন নাকি লাস্টের দিকে পাবেন? ডেফিনেটলি কি পাবেন? প্রথম দিকেই পাবেন, কারণ হচ্ছে এগুলো কিভাবে সিরিয়ালি পরীক্ষায় আসে। ওকে, দেখেন, আমাদের কাজটা কি? একটা কোয়েশ্চনকে মেইন কোয়েশ্চন ধরবো এবং সাথে সাথে পরের কোয়েশ্চন থেকে কি করবো? প্রতিবেশী নিয়ে যাবো, যাতে করে আমরা এগুলা প্যাসেজে গেলে দ্রুত খুঁজে পাইতে পারি কোন জায়গার মধ্যে আছে। ওকে, তাহলে আসেন আমরা প্রথমত একটা মেইন কোয়েশ্চন ধরি, মনে করেন প্রথমটাকে। ওকে, প্রথমটাকে আমরা মেইন কোয়েশ্চন ধরি। কোয়েশ্চন নাম্বার 1, এখানে কি বলতেছে? এক্সাম্পল অফ এনশান্ট স্ট্যাপ ওয়েলস। অনেকে, অনেক টিচারকে দেখতে পাই এই ওয়ার্ডের উচ্চারণ করতে পারে না, ওনারা বললে এনসিয়েন্ট। বুঝছেন? এটা হচ্ছে এনশান্ট। ওকে, এক্সাম্পল অফ এনশান্ট স্ট্যাপ ওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলতেছে উদাহরণস্বরূপ আপনি এনশান্ট মানে আপনার আদিম স্টেপ ওয়েল গুলাকে আপনি সারা ওয়ার্ল্ডে পাইতে পারেন, মানে সারা পৃথিবীতে আপনি খুঁজে পাইতে পারেন কোন জায়গায় আছে। ঠিক আছে, পড়লাম, মার্ক করলাম। এখন আপনারা আমাকে বলেন, পরের কোয়েশ্চন থেকে এমন কাকে প্রতিবেশী নিব যাকে আমরা প্যাসেজে গেলে চোখের পলকেই খুঁজে বের করতে পারি? এমন কাকে প্রতিবেশী নিবেন আপনি 2 এবং 3 নাম্বার কোয়েশ্চন থেকে? কি অবস্থা যারা ফেসবুকে আছেন? ওকে, ওয়াটার। হুম, ভাল লাগে না এই ওয়াটারটা, না? দেখেন, 2 নাম্বার কোয়েশ্চনে বলতেছে যে আপনার আহ, নাই, ভালো কিওয়ার্ড নাই, না? 3 নাম্বারে আসেন, এইখানে বলা আছে দিল্লি। ওকে, আচ্ছা, আর তো দেখা যাচ্ছে না কোনো কিছু, বাদ দেন। চলো যে প্যাসেজে গিয়ে আমরা কোনো কিছু না পড়ে প্রথম দিক থেকে খুঁজি, দিল্লি কথাটা কোথায় আছে, যেখানে পাবো ওইখানের আগে পিছে দেখবো যে এনশান্ট স্টেপ ওয়েল গুলা কি সারা পৃথিবীতে পাওয়া যায়। আসেন, প্রথম ওয়ার্ড থেকে দ্রুত স্ক্যান করি, আমরা দেখি দিল্লি কোথায় বলা আছে। দিল্লি। উম, দিল্লি দিল্লি দিল্লি, এই যে দেখেন এখানে বলা আছে দিল্লি, পাইছেন? দিল্লি পেয়ে গেছি। এখন আমরা কি করি? দিল্লি যেখানে পাইছি তার আগে আমরা খুঁজে দেখি যে আমাদের কি বলে, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে পাওয়া যায় কিনা, কি বলতেছে দেখি তো। During the heyday, there were places for gathering of leisure and relaxation and the worship for villagers of all but the lowest classes. আচ্ছা,
এরপরে বলতেছে মোস্ট স্টেপ ওয়েলস। আপনাদেরকে আমি উম, দেখেন কি বলতেছে, মোস্ট স্টেপ ওয়েলস, ওকে, বেশিরভাগ স্টেপ ওয়েলস আর ফাউন্ড পাওয়া যায় ডটেড রাউন্ড দ্য ডেজার্ট এরিয়াস অফ গুজরাট, ওকে। দেখেন বলতেছে, আপনি খুব মজা করে বলতেছে আপনাকে যে বেশিরভাগ স্টেপ ওয়েল গুলোকে পাওয়া যায় গুজরাটে। গুজরাট কি ব্র্যাকেট দিয়ে বলতেছে, গুজরাটে কি নামে ডাকা হয়, এন্ড পাওয়া যায় রাজস্থানে পাওয়া যায়, ওয়ার দে কল বাউরি। এরপরে দিল্লি চলে আসছে। তাহলে কোয়েশনে বলছে স্টেপ ওয়েল গুলাকে সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়, আর তারা বলতেছে বেশিরভাগ স্টেপ ওয়েল গুলাকে পাওয়া যায় গুজরাটে আর আপনার রাজস্থানের মধ্যে। কোয়েশন বল সারা পৃথিবী, বলছে গুজরাট রাজস্থান না। তাহলে উত্তরটা আপনি কি দিবেন এখানে, ট্রু দিবেন নাকি ফলস দিবেন নাকি নট গিভেন দিবেন? মনে রাখবেন, সরাসরি বললে ট্রু, ওকে, উল্টা কথা বললে ফলস, আর কিছু মিল আছে কিছু মিল নাই, নট গিভেন। তাহলে কোয়েশ্চেনে বলছে সারা পৃথিবীতে মানে ওয়ার্ল্ডে, সে বলতেছে গুজরাট আর রাজস্থানের মধ্যে পাওয়া যায়। এই জন্য উত্তরটা কি দিবেন এখানের মধ্যে? উত্তরটা হবে আপনার নট গিভেন। না, উত্তরটা হচ্ছে আপনার কি ফলস। তাহলে আমরা লিখে দিব ফলস, লিখে দিলে উত্তরটা কমপ্লিট। ওকে, এরপরে আসেন, এরপরে কোয়েশ্চেনে কি বলতেছে, 2 নাম্বার কিওয়ার্ড নিয়ে আসেন। 2 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে স্টেপ ওয়্যারস হ্যাড, স্টেপ ওয়্যারের ছিল এ রেঞ্জ অফ ফাংশন। এখানে মনে করেন বলতেছে এ রেঞ্জ অফ, বেসিক্যালি ঘুরায় বলবে যে বলতেছে অনেকগুলো ফাংশন আছে, আর ইন এডিশন আরো দুস, দুস বলতে কোনগুলা, ওই যে ফাংশন গুলাই, এগুলা হচ্ছে কি আপনার রিলেটেড টু ওয়াটার কালেকশন। তাহলে নেই আমরা কিওয়ার্ড ওয়াটার কালেকশন। বলতেছে যে আপনার স্টেপ ওয়েলস এর অনেকগুলা ফাংশন আছে, এবং এগুলা যুক্ত আছে পানি কালেকশনের বেলায়। নিলাম, পড়লাম, বুঝলাম। 4 নাম্বার থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি, যে ওই যে আপনার স্টোনকে নিতে পারি, ওকে। তো চলো যাই প্যাসেজে, কোনো কিছু না পড়ে দেখি আমরা দিল্লির আশেপাশে না, দেখি তো আমরা পাই কিনা এই যে ওয়াটার কালেকশন। আচ্ছা, সো দেখেন এখানে নিচে এসে বলতেছে আপনাকে, এস দেয়ার নেম সাজেস্ট ট্যাপ ওয়েলস কম্প্রাইসেস, কম্প্রাইস মানে আছে। গতকালকের রাইটিং ক্লাসের মধ্যে শিখাই দিছে না এটা, যে দিস ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসেস দ্যাট ইজ কম্প্রাইসেস। মানে কি এখানে আছে কম্প্রাইসেস 7 স্টেজ, 8 স্টেজ, 9 স্টেজ, তাই না? তাহলে এই যে বিষয়টা এখানে আসছে, যে স্টেপ ওয়েলস কম্প্রাইজ, স্টেপ ওয়েলের মধ্যে আছে এ সিরিজ অফ স্টোন স্টেপস, এই যে এ রেঞ্জ অফ ফাংশন। দেখ ঘুরাই বলতেছে অনেকগুলো সিরিজ আছে না, এগুলা দিয়ে পানি কালেকশন করা যায় কিনা দেখি তো আমরা। এইটা দিয়ে কি করা হয়, ডিসেন্ডিং ফ্রম দ্য গ্রাউন্ড, নিচে যাওয়া যায়, গিয়ে কি করা হয় টু দা, দেখেন গিয়ে কি করা হয় টু দা ওয়াটার সোর্স, মানে পানি সোর্সের কাছে যাওয়া হয়, মানে পানি আনা হয়, তাই না? তাহলে এই ফাংশন গুলা দ্বারা কি পানির কাছে যাওয়া যায়? যে হ্যাঁ, ইয়েস, এই ওয়াটার গুলা এই সিরিজ গুলার দ্বারা, তাই না, এই আপনার স্টেপ গুলার দ্বারা কি করা হয়, পানি কালেকশনে পানির সোর্সে যাওয়া যায়। তার মানে উত্তরটা কি হইবে এটা? এটা হবে আপনার সত্য কথা, যে পানির কাছে যাওয়া যায়, পানি আনা যায়, ট্রু। ওকে, লিখে দিব ট্রু, দিলে উত্তরটা কমপ্লিট। আর আগেরটা কি হয়েছিল, আপনার ফলস হয়েছিল। আচ্ছা, 3 নাম্বারে আসেন। 3 নাম্বারটাতে বলতেছে যে দি ফিউ এক্সিস্টিং স্টেপ ওয়েল, বাকি যেগুলা স্টেপ ওয়েল আছে, বাকি যেগুলা আছে এগুলা দিল্লিতে পাওয়া যায়। যেগুলো দিল্লিতে পাওয়া যায় এগুলো হচ্ছে মোর অ্যাট্রাকটিভ। ওই যে আপনার আসছে না সুপারলেটিভ বা অথবা আপনার ইন্টারগেটিভ না, ওইগুলো আসে না এখানের মধ্যে, যেগুলো দেখাই দিয়েছিলাম এখান থেকে, কম্পারেটিভ বা সুপারলেটিভ না, ওইগুলো আর কি এখানে বলতেছে ঘুরাই আছে। আপনার দিল্লিতে যেগুলো স্টেপ ওয়েল পাওয়া যায় এগুলো হচ্ছে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেন দুজ ফাউন্ড এলস, যেগুলো অন্যত্র পাওয়া যায়। অন্যত্র অন্য জায়গায় যেগুলো পাওয়া যায় এই স্টেপ ওয়েল গুলো থেকে দিল্লির স্টেপ ওয়েল গুলো বেশি সুন্দর, বেশি অ্যাট্রাকটিভ। দেখলাম, পড়লাম, মার্ক করে নিলাম। আসেন তারপরে আমরা কি করে ফেলি,
কিওয়ার্ড নেই না, এখানের মধ্যে তো দেখেন ভালো কোনো কিওয়ার্ড নাই। 5 নম্বরে কিওয়ার্ড আছে এখানে দেখেন তো একটু, ওই যে ওয়াটার লেভেল। তাহলে আমরা চলে যাই প্যাসেজে, গিয়ে কোনো কিছু না পড়ে আমরা এই যে উত্তর আগে করছিলাম কোন জায়গায়, আগে আমরা 2 নাম্বার উত্তরটা করছিলাম এই যে এইখানে ওয়াটার সোর্সে এসে। তাহলে তারপরে খুঁজি আমরা ওয়াটার লেভেল অথবা আপনার স্টোন কোথায় বলা আছে। দেখেন এখানে নিচে এসে বলতেছে 1 লাইন পরে, ওয়েন দ্য ওয়াটার লেভেল। তাহলে আমি 2 নাম্বার কোয়েশ্চন সলভ করার পরেই 5 নাম্বার কোয়েশ্চনের কিওয়ার্ড পাইছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই দিল্লি তো পাইছি না আগে। দেখেন আমার কোয়েশ্চনে বলছে যে দিল্লির মধ্যে যেগুলা পাওয়া যায় এগুলো বেশি সুন্দর অন্যগুলা থেকে। আমি যদি আপনাকে বলি রাজশাহীতে যেগুলো আম পাওয়া যায় এগুলো বেশি মিষ্টি অন্য আম থেকে, এরকম আর কি, যে দিল্লির মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলো অন্য জায়গা থেকে বেশি সুন্দর। দেখেন তো দিল্লিতে বলা আছে কিনা। While also few survive in Delhi, দিল্লির মধ্যে কিছু আছে। Some were located in the near the villages as public spaces for the community. Other were positioned beside the road as the resting places for travelers. তো এখানের মধ্যে দিল্লির গুলো বেশি সুন্দর নাকি অন্যগুলো বেশি সুন্দর কোনো কথাবার্তা বলে নাই। তার মানে এইটা পাইলাম না এখানে। আর এইখানে আসার পরে 2 নাম্বার কিওয়ার্ডটা পাইলাম আমরা এই জায়গায়। আর 2 নাম্বার কিওয়ার্ডের পরে পেয়ে গেছি 5 নাম্বার কিওয়ার্ড ওয়াটার লেভেল। তার মানে ভিতরে বলতেছে রেইনের কথা। তাহলে 2-এর পরে 5 পেয়ে গেছি, তাহলে আমার 3 এবং 4 উত্তরটা কি হতে পারে বলেন। 2 নাম্বার উত্তর করার পরে কিওয়ার্ড করার পরে আমি 5 নাম্বার উত্তরটা কিওয়ার্ডটা পেয়ে গেছি এইখানের মধ্যে। তার মানে 1 লাইনের মধ্যে আমার 3ও নাই 4ও নাই। তার মানে উত্তরটা 3 এবং 4 হচ্ছে কি নট গিভেন। বুঝছেন খেলাটা? ওইটাই হচ্ছে শর্টকাট। ঠিক আছে, আপনারা যারা শর্টকাটের পিছনে ঘুরেন ওগুলা কিন্তু শর্টকাট না। কিওয়ার্ড সঠিক উপায়ে শর্টকাট করেন, আপনি কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে 100% বলতে পারবেন এটা উত্তর শর্টকাট আপনার নট গিভেন হবে। বুঝছেন কাহিনী? এখন দেখেন 5 নাম্বারে আসেন। 5 নাম্বারে বলতেছে দি নাম্বার অফ স্টেপস, অনেকগুলা স্টেপ বা সিঁড়ি, অ্যাবোভ ওয়াটার লেভেল। অ্যাবোভ মানে কি উপরে, কিন্তু লেগে নাই না। অনেকগুলা স্টেপ যেগুলা পানির লেভেলের উপরে আছে, ইন দ্য স্টেপগুলো এই লেভেলটা অল্টার্ড মানে চেঞ্জ হয়, পরিবর্তন হয় ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইয়ার, মানে বছরের বিভিন্ন সময় এই যে পানির লেভেল উপরে আছে না, এই লেভেলটা পরিবর্তন হয় বছরের বিভিন্ন সময়। দেখি তো পরিবর্তন হয় নাকি সেম থাকে, কি বলতেছে ওয়াটার লেভেলে। তো বলতেছে আপনাকে এখানের মধ্যে যে ওয়ান ওয়াটার লেভেল ওয়াজ হাই, যখন পানির লেভেলটা উপরে থাকে, দ্য ইউজার নিডেড অনলি টু ডিসেন্ড আ ফিউ স্টেপস টু রিচ ইট। পানির লেভেল যখন উপরে থাকে তখন ইউজারদের প্রয়োজন হয় অনলি ডিসেন্ট নামিয়ে যাইতে এ ফিউ স্টেপস টু রিচ ইট, কিছু স্টেপ গেলেই পানি পাওয়া যায়। আচ্ছা, ওয়ান ইট ওয়াজ লো, যখন পানির লেভেল নিচে চলে যায়, সেভারেল লেভেল উড বি নেগোশিয়েটেড, আপনাকে অনেকগুলা সিঁড়ি নিচে গিয়ে পানি আনতে হবে। মনে করেন এই যে বর্ষাকাল এখন আসছে না, গ্রামের পুকুরগুলোতে পানিগুলো থাকে উপরের দিকে, মানে একটু দুই একটা সিঁড়ি নিচে গেলেই পানি পাওয়া যায়। আর গরমের দিন আসার পরে কি করতে হয়, অনেকগুলা সিঁড়ি নিচে গিয়ে পানি আনতে হয়। ওই কথাটা এখানে বলছে, পানির লেভেল উপরে থাকলে আপনার ব্যবহারকারীরা কিছু সিঁড়ি নিচে গেলেই পানি পায়, পানির লেভেল নিচে চলে গেলে অনেকগুলা সিঁড়ি পাড়ি দিয়ে গিয়ে পানি আনতে হয়, তাই না? তার মানে পানির লেভেল কি সেম থাকে না, পানির লেভেলটা পরিবর্তন হয়। তাহলে কোয়েশ্চেনে বলছে কি পানির লেভেলটা পরিবর্তন হয় বছরের বিভিন্ন সময়। তাহলে সে বলতেছে না পানির লেভেল হাই থাকলে কি সিঁড়ি নিচে যেতে হয়, পানির লেভেল নিচে চলে গেলে অনেকগুলো সিঁড়ি নিচে যেতে হয় না। তার মানে উত্তরটা কি হইতে পারে এটা? 5 নাম্বারটা উত্তরটা হচ্ছে আমার ট্রু, সত্য কথা। পানির লেভেল পরিবর্তন হয়, নিচে চলে যায়, উপরে চলে আসে। ওকে, এই হচ্ছে আপনার বেসিকলি ট্রু ফলস নট গিভেন করার সিস্টেমগুলো। আপনারা কি করবেন, অলওয়েজ মাথার মধ্যে রাখবেন যে কখন ট্রু হবে, যখন প্যাসেজের সাথে উত্তরটা হুবহু মিলবে তখন ট্রু, যখন প্রশ্নের সাথে প্যাসেজটা উল্টা কথা বলবে তখন ফলস। আর নট গিভেন 2টা রুলস। 1 নাম্বার রুলস হচ্ছে প্যাসেজে যে কথাটা বলা আছে, কোয়েশনে যে কথাটা বলা আছে প্যাসেজে গেলে এর কোনোটা মিল নাই একদম, হ্যাঁ কোনো মিলই নাই, তখন কি হবে,
নট গিভেন অথবা প্যাসেজের সাথে কোয়েশনের মিল আছে 10%, 20%, 50, 80, ইভেন 90% মিল আছে, কিন্তু হুবহু মিলতেছে না, তখন কি হবে? তখন হবে উত্তরটা নট গিভেন। ওকে। এবং আপনি সলভ করার সময় কিভাবে সলভ করবেন এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন। আপনার প্যাসেজ নাম্বার 1-এ আসুক, 2-তে আসুক, 3-তে আসুক, যে কোনো জায়গায় আসুক, আপনি এক্স্যাক্টলি সেম সিস্টেমে ট্রু ফলস নট গিভেন গুলোকে সলভ করে যেতে পারবেন। এতে আপনার একাডেমিক হোক, জেনারেল ট্রেনিং হোক, সব জায়গায় এক্স্যাক্টলি সেম। ওকে। তো আজকে আমরা নিলাম হচ্ছে বেসিক ক্লাসগুলা ট্রু ফলস নট গিভেন এর। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেসিক ক্লাসগুলা। যারা দেরিতে জয়েন করছে আপনারা কি করবেন, ক্লাস রেকর্ডটা আবার দেখবেন, ঠিক আছে? এবং যেগুলো নোট দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে সলভ করবেন, এই সবগুলো নোটকে আপনারা আলাদা খাতার মধ্যে নোট করে রাখবেন। এবং আমরা আগামী ক্লাস থেকে ট্রু ফলস নট গিভেন এর একদম পুরোপুরি ক্লাস শুরু করে দিব। আমরা ক্লাস নেব তিনটা। আগামী ক্লাসে আমরা প্যাসেজ নাম্বার 1, প্যাসেজ নাম্বার 2 কমপ্লিট করব, এবং এর পরের দিন ক্লাসে আমরা কি করব, প্যাসেজ নাম্বার 3 কমপ্লিট করে দিয়ে দেব। ঠিক আছে? ক্লাস কেউ মিস দিবেন না, ক্লাসে অলওয়েজ আসবেন। আর হচ্ছে নোটগুলা করবেন, অ্যান্ড হোমওয়ার্কগুলা করবেন। কোনো জায়গায় না বুঝলে আমাকে ইনস্ট্যান্টলি নক দিয়ে জানাই দিবেন যে আমি এটা পারি নাই, এটা বুঝাই দেন। ঠিক আছে? আমি আপনাদেরকে আগামী ক্লাসের মধ্যে এগুলা কি করব, বুঝাই দেব। মনে রাখবেন, প্র্যাকটিস না করলে ইমপ্রুভ হয় না। ঠিক আছে? প্র্যাকটিস করতে গেলে আপনি পারবেন না, কিন্তু লেগে থাকবেন। একবার পারেন না, আবার সলভ করবেন। ঠিক আছে? লেগে থাকলে ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে? ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ওকে, দেখা হবে আগামী ক্লাসে।